সেমিনারের বিষয় হচ্ছে প্যারেন্ট। আমাদের আজকের সেমিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন নর্দার্ন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমডি আরিফ হাসান খান স্যার। স্যারকে আমি অনুরোধ করছি আমাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। অনিকা শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের আজকে ব্লুমার্স একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই নিউট্রিশন এন্ড প্যারেন্ট সেমিনারে সবাইকে স্বাগতম। বিশেষ করে আমাদের যারা প্যারেন্টস এবং আমাদের লাভলি কিডস সবার জন্য আজকের এই অনুষ্ঠানটা। আর ব্লুমার্স একাডেমিকে ধন্যবাদ যে এত সুন্দর একটা টপিকস এর উপরে এবং প্যারেন্টসদের সচেতনতামূলক একটা সেমিনার আয়োজন করার জন্য। আসলে ব্লুমার্স একাডেমি কন্টিনিউয়াসলি একটা কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের কিভাবে ফ্রম দ্য ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে বা অনলাইন লার্নিং এর মাধ্যমে কিভাবে আমরা বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে পারি। তো আজকের যেটা আমাদের টপিক সেটা হচ্ছে যে নিউট্রিশন এন্ড প্যারেন্টিং। খুব ইম্পর্টেন্ট একটা টার্মস, যেটা দেখা যায় যে আমরা হচ্ছে এমনিতেই বাংলাদেশ খুবই ওভার পপুলেটেড একটা কান্ট্রি এবং এখানে আমাদের খুবই প্রপার স্কুলিং এর অভাব আছে। সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমাদের যারা প্যারেন্টস তারা আমরা অনেক সময় খুব মানে যে বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে, তাদের কিভাবে মেন্টালি ডেভেলপ করতে হবে, কিভাবে গ্রোথ তাদেরকে এনরিচ করতে হবে, এই বিষয়গুলো আমরা অনেক সময় খুব খেয়াল করি না, কারণ আমাদের এখানে অনেক ধরনের আহ ব্যস্ততা থাকে। তো আসলে যে আমাদের এখানে নিউট্রিশনস বলছি, নিউট্রিশনসটাকে আমরা মানে শুধু নিউট্রিশন বলতে আমরা বুঝি যে ফুড নিউট্রিশন, নট লাইক দিস। একটা বাচ্চা শুধু ফুড দিলেই কিন্তু সে গড়ে উঠবে না, তার সাইকোলজিক্যাল তাকে ডেভেলপ করতে হবে, মেন্টালি ডেভেলপ করতে হবে, তার ফিজিক্যালি ডেভেলপমেন্ট দরকার। এটা ট্রু যে হচ্ছে যে আপনার ফুডের মাধ্যমে সে অনেক কিছুর সহায়ক হয়, কিন্তু আমাদের অনেক এছাড়াও আমাদের অনেক কিছু দরকার হয়। শুধু আপনি একটা বাচ্চাকে ফুড দিলেই যেটা হয় যে সে হয়তো সে মানে বলা হয় যে আমাদের সে ফিজিক্যালি ডেভেলপ করছে, কিন্তু তার মেন্টাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক সময় হয়ে ওঠে না। তো যেটা হয় যে আমরা কিন্তু ইউজুয়ালি একটা মানে বাচ্চাদের যেটা বলি যে কিডসদেরকে ডেভেলপমেন্টে আমরা 5টা স্টেজে ভাগ করতে পারি। এখানে ফার্স্টে যেটা বলি আমরা নিউ বর্ন স্টেজ। নিউ বর্ন স্টেজটা ইউজুয়ালি আমরা প্রথম 2 মাসকে বোঝাই। এই 2 মাসে একটা বাচ্চা কি করে, সে ইউজুয়ালি মানে জাস্ট তার আহ, কান্নাকাটি করে বা খুবই রিয়াকশনটা তার খুব কম থাকে। এর পরের স্টেজ যেটা বলা হয় যে ইনফ্যান্ট স্টেজ। ইনফ্যান্ট স্টেজটাকে আমরা বলি যেটা 3 মান্থস, ফ্রম দ্য মান্থ অফ 3 to 12 মান্থস পর্যন্ত, যে 3 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত হয় আর কি। এখানে আবার আমরা 3টা ভাগ করতে পারি, 3 থেকে 6 মাস, 6 থেকে 7 মাস, আবার 7 থেকে 9, 8 থেকে 12 মাস। তো 3 থেকে 6 মাসের মধ্যে একটা বাচ্চার ডেভেলপমেন্টে কি হয়, সে হচ্ছে তখন দেখা যায় যে তার ফেস ফ্যামিলিয়ারিটি হয় আর কি। That means সে মানে মানুষ চিনতে শুরু করে, কে বাবা, কে মা, কে ভাই, কে বোন, বা কে তার আপনজন, কে বাসার বাইরের মানুষ, কে বাসার ভিতরের মানুষ। এই বিষয়গুলো সে চিনতে শুরু করে, রিকগনিশনটা তার ক্রিয়েট হয় আর কি। এরপর দেখা যায় সে তার মানে বিভিন্ন রকম মুখ দিয়ে আওয়াজ করা বা বিভিন্ন রকম বাবল ক্রিয়েট করা, এগুলো তার ক্রিয়েশনটা শুরু হয় আর কি। এরপর 6 থেকে দেখা যায় 6 থেকে 7 মাসের মধ্যে একটা বাচ্চা সে হচ্ছে রেসপন্স করতে শুরু করে। আপনি যখন তাকে ডাকবেন তখন সে মানে বিভিন্ন রকম প্রোনাউন্সের মাধ্যমে, বিভিন্ন আওয়াজের মাধ্যমে সেটাকে আপনি সাড়া দিবেন বা হয়তো সে মাথা ঘুরে তাকাবে। তারপর দেখা যাবে 9 থেকে 12 মাসের যে স্টেজটা, এখানে দেখা যাবে সে হচ্ছে আপনাকে আপনার মানে সে হাঁটতে শিখবে, একটু মানে উঠা উঠা উঠতে শুরু করবে, সে একা একা মুভ করার চেষ্টা করবে, এগুলা। তো আমাদের তাই প্রথম দুটা গেল হচ্ছে নিউবর্ন আর ইনফ্যান্ট। থার্ড স্টেজকে আমরা বলি টডলার। টডলারটার বয়স হচ্ছে আমাদের 1 থেকে 3 ইয়ার্স। এটা খুব ইম্পর্টেন্ট এজ আর কি, যেটা নিয়ে আমরা কাজ করি ইউজুয়ালি। এই টডলারটা হচ্ছে যে সে এই সময়ের মধ্যে তার মানে মেইনলি যে তার লার্নিংস গুলাকে ক্রিয়েট করা হয় বা লার্নিংস গুলোর সাথে রিকগনিশন শুরু হয়, সে কি কে শিখছে, সে কেমন হবে, সে কিভাবে কথা বলবে, সে কিভাবে ইন্টারাক্ট করবে, সে কিভাবে কমিউনিকেশন করবে, সে কতটুকু মানে আপনার অ্যাডজাস্ট করতে পারবে এনভায়রনমেন্টের সাথে, সে কতটুকু অ্যাডজাস্ট করবে, মানুষের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে, এই বিষয়গুলো সে শিখতে শুরু করে এই 1 থেকে 3 বছরের বয়সের মধ্যে আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট বয়স হচ্ছে এটা। এবং এই বয়সের মধ্যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কি হয়, সে একা একা হাঁটা শুরু করে, সে একা একা সিঁড়ি দিয়ে উঠতে পারে, সে অংশ দেখা যাবে যে আপনার ঘরের মধ্যে সে লাফ দেওয়া শুরু করবে, এইগুলো তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। এরপর দেখা যাবে তার যে
তারপর স্টেজকে আমরা বলি হচ্ছে প্রি স্কুলিং স্টেজ, যেটা আমরা 3 to 5 ইয়ার্স বলি। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে প্রি স্কুলিং, সে এই যে 3 বছরের মধ্যে সে খুব বেশি কিছু শিখবে না, পড়ালেখা শিখবে না, কিন্তু 3 থেকে 5 বছরের মধ্যে সে পড়ালেখাটা স্টার্ট হয়ে যাবে আর কি। তার অ্যাকচুয়ালি তার দেখা যাবে স্কুলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে বাসায় পড়বে, বিভিন্ন রকম পোয়েম মুখস্থ করবে, বিভিন্ন লেটার চিনবে, একটু লেখালেখি শুরু করবে, এগুলো হচ্ছে প্রি স্কুলিং স্টেজ। এরপরে আমরা বলি যে স্কুল স্টেজ, যেটা আমরা 6 থেকে 17 বছর পর্যন্ত বলি আর কি। আর এই স্টেজকে আমরা একটা, যেটা এটা আমরা বললাম যে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের 5টা স্টেজ। আরেকটা হচ্ছে আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট বা আপনার রিকগনিশন যে স্টেজ গুলা, এটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি, 4টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে আমাকে বলি হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। মোটর স্টেজ বলতে আমরা মোটর বলতে বোঝাই মোটর অ্যাক্টিভিটিস কোনগুলো, যে মানুষ, যেটা একটা বাচ্চা হাঁটার মাধ্যমে তার তার পেশিগুলোকে মুভমেন্ট করে আর কি, এগুলোকে মোটর অ্যাক্টিভিটিস বলে। তো যেটা ফার্স্টে বলে সেন্সরি মোটর অ্যাক্টিভিটি, সেটা আপনার প্রথম 2 বছরে সে বাচ্চাটা ক্রিয়েট করে। এই 2 বছরে সে কি করে, তার মেন্টাল ডেভেলপমেন্টটা কি হয়, সে বিভিন্ন রকম অবজেক্ট গুলাকে চিন্তা শুরু করে, কোনটা মোবাইল, কোনটা খেলনা, কোনটা টেলিভিশন, কোনটা টেবিল, কোনটা হচ্ছে আপনার বুকস, বা কোনটা এক্সারসাইজ, এগুলো কিছু চিন্তা রিকগনিশন করতে শুরু করে। এটাকে বলা হয় সেন্সরি মোটর অ্যাক্টিভিটি। সে ঘুরবে বিভিন্ন জায়গায় এবং কোয়েশ্চেন করতে শুরু করবে আর কি। তারপরে বলা হয় যে প্রি অপারেশনাল স্টেজ। এই প্রি অপারেশনাল স্টেজের সাথে কমপ্লিটলি ম্যাচিং হয় যে প্রি স্কুলিং স্টেজটা, দ্যাট মিনস 2 to 7 ইয়ার্স এর। এখানে দেখা যায় যে আপনার সেই রকম ভাষা শিখতে শুরু করে। আপনি যদি মা যদি বাংলা ভাষায় কথা বলে, সে বাংলা শিখতে যায়, শিখতে শুরু করে। তার মা বা বাবা যদি ফ্যামিলি যদি ইংলিশে কথা বলে, সে ইংলিশ শুরু করে। আরবিতে শুরু করে, সে আরবি শুরু করে। দ্যাট মিনস তার ল্যাঙ্গুয়েজ রিকগনিশন গুলো তার শুরু হয়, এবং সেখানেই সেই সেভাবে সে কমিউনিকেশনটা স্টার্ট করে। এরপরে বলা হয় যে কনক্রিট অপারেশনাল স্টেজ। এটাকে আমরা বলি যে 7 to 11 ইয়ার্স এর মধ্যে এটা হয় আর কি, যে কনক্রিট অপারেশনাল স্টেজ। এখানে সে পরিপূর্ণ সে লজিক্যালি সে থিঙ্ক করে, লজিক্যালি সে চিন্তা করতে শুরু করে, বা কোনো কিছু লজিক্যালি নিতে শুরু করে, যে কেন আমি এই কাজটা করছি, কেন আমি এটা করব, কেন এটা করছি, কেন আমি খাচ্ছি, কোনটা খাবো, কোনটা পছন্দ করছি, কোনটা টেস্ট ভালো, কোনটা টেস্ট ভালো না, মা মা কোনটা ভালো রান্না করে, মা কোনটা ভালো রান্না করছে না, বা কোনটা কখন দিচ্ছে, সেই এই বিষয়গুলো সে রিকগনাইজ করতে শুরু করে। এটাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ। আর ফাইনালি আমরা যেটা বলি যে ফর্মাল অপারেশন, দ্যাট মিনস 12 প্লাস ইয়ার যেটা আর কি। দ্যাট মিনস তখন সে পুরোপুরি মোটামুটি সে তখন সবকিছু বুঝতে শিখছে, সে নিজেকে চিন্তা করতে শুরু করছে, নিজের খাওয়ার ইচ্ছা সে প্রকাশ করছে। তারপরে তার কোনটা দরকার সে চাইতে শুরু করবে, এবং সে বিভিন্ন রকম রিজনিং গুলাকে ক্যালকুলেট করতে পারবে, হাইপোথিসিস করতে পারবে, যে কেন আমি এটা করছি, বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে চেষ্টা করবে, কমপ্লেক্স থিঙ্কিং করবে। তো এই বিষয়গুলা, এখন এই বিষয়গুলো আমি কেন বললাম, সেটা হচ্ছে যে আমাদের যে ব্লুমার্স একাডেমি থেকে যে আমাদের যে প্রি স্কুলিং একটা কোর্স আছে, এই কোর্সটাকে আমরা মেনলি এই যে আমরা বললাম একটা টডলার স্টেজ, একটা হচ্ছে আমাদের প্রি অপারেশনাল স্টেজ, এই 2 to 7 ইয়ার্স বা 3 to 5 ইয়ার্স এর মধ্যে যারা, দ্যাট মিনস যারা হচ্ছে ইন ফিউচারে স্কুলে যাবে বা হাই হাই স্কুলিং করবে, বা দেখা যাবে স্কুলে গেলে অনেক সময় দেখা যায় এখন আমাদের স্কুলগুলো খুব কমার্শিয়াল থিঙ্কিং করে, যে খুব শর্ট টাইমের মধ্যে আপনার স্কুলে আসছেন, বই পুস্তক পড়ছেন, হোমওয়ার্ক দিচ্ছে, হোমওয়ার্ক শিখছেন, চলে আছে। বাট এর বাইরে যে আমাদের আরো কিছু এক্সট্রা কারিকুলার থাকতে পারে, লাইক আপনাদের আর্টস শেখা, আমাদের হচ্ছে নৈতিক শিক্ষা যেগুলা হতে পারে, তারপরে আমাদের এর মধ্যে কিছু আমাদের পাজল গেম শেখা, এগুলো তো স্কুলে হয় না। তো এই বিষয়গুলোকে আমরা হচ্ছে আমাদের ব্লুমার্স একাডেমির মাধ্যমে এই নিউট্রিশন গুলো আমরা বাচ্চাদেরকে দিব। শুধুমাত্র আপনি আপনার বাসা থেকে একটা প্যারেন্টস তার বেবিদেরকে প্রপার নিউট্রিশনের মাধ্যমে, প্রপার ফুডিং এর মাধ্যমে বাচ্চাকে যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট করবে। আর আমরা আশা করি ব্লুমার্স একাডেমির মাধ্যমে আমরা এই প্রি স্কুলিং কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা বাচ্চাদেরকে মেন্টাল ডেভেলপমেন্ট করাবো ইনশাল্লাহ। তো সেই সেই লক্ষ্যে আমাদের যাত্রা। আরেকটা জিনিস হচ্ছে যে, যেটা আমরা মানে অনেক সময় বলি, যেটা আমাদের অ্যাকর্ডিং টু ইউনিসেফ এর যে একটা ইয়ে আছে, একটা বেবিদেরকে মানে একটা বছরে একটা মানুষের 365টা ডিম বা এগ কনজিউম করতে হয়, এবং 57 কেজি হচ্ছে মিট কনজিউম করতে হয়। তো পরিসংখ্যানে দেখা গেছে যেটা আমরা বাংলাদেশের ওভার পপুলেটেড, বা আমাদের ইনকাম গ্রোথ বা জিডিপির অনেক লোয়ার ইয়ার ইনকামের কারণে আমরা সেখানে দেখা যাচ্ছে মাত্র আমরা একটা মানুষ অ্যাভারেজে বাংলাদেশে 30টা ডিম কনজিউম করে বছরে, অ্যাভারেজে, এবং হচ্ছে মাত্র 11 কেজি হচ্ছে আপনার মাত্র মিট কনজিউম করে। তো সেই জায়গা থেকে আমাদের হচ্ছে এই জিনিসটা আমরা খেয়াল করবো, যে যেন বাসায় যেন তাদের যে নিউট্রিশন দরকার সেই জন্য প্যারেন্টস আমরা জন্য নিশ্চয়তা দিতে পারি। আর আমরা চেষ্টা করবো ব্লুমার্স একাডেমির মাধ্যমে আমরা হচ্ছে তাদের যে মেন্টাল যে ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলাকে আমরা বাচ্চাদেরকে ডেভেলপ করার চেষ্টা করবো। একই সাথে একটা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যখন এক মানুষ, তখন তাদের অনেক ফ্রেন্ড ক্রিয়েট হবে, তাদের কমিউনিকেশন ইনক্রিজ হবে,
তো দেখা যায় একটা বাচ্চাকে যখন ফার্স্টে আমরা স্কুলে নিয়ে যাই ফিজিক্যালি, তখন সে বসতে চায় না, কান্নাকাটি করে, ফ্রেন্ডস ক্রিয়েট করতে চায় না, কারোর সাথে সে শেয়ারিং খুব ইন্ট্রোভার্ট থাকে, এক্সট্রোভার্ট হতে পারে না। তো এই বিষয়গুলো দেখা যাবে যে প্রি স্কুলিং কোর্সের মাধ্যমে আমরা অনেক কিছুই রিকভারি করার চেষ্টা করব, বা ব্লুমার্স একাডেমি চেষ্টা করবে। এবং আপনাদের বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগে পুরোপুরি একটা স্কুলে বসার মতো, তাদের খুব ফার্স্ট ফ্রম দ্য ডে অফ বিগিনিং ডে থেকে তারা হচ্ছে এগুলাকে রিকগনাইজ করতে শুরু করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটা প্রি স্কুলিং কোর্সের বা আমাদের নিউট্রিশন বলছি যে আমাদের মেন্টাল নিউট্রিশন বা মেন্টাল নিউট্রিশনের, এইটা আমরা ইনশাল্লাহ আমরা এনশিওর করব। সবাইকে ধন্যবাদ। সবাই আমরা আহ আজকে সেমিনারটা এনজয় করব। আমাদের আরো দুজন অ্যাকচুয়ালি নিউট্রিশনিস্ট তাদের বক্তব্য দিবেন এবং হচ্ছে তাদের কিছু স্লাইড শেয়ার করবে। আমরা আশা করি আমাদের এর মাধ্যমে অনেক কিছুই আমরা ডেভেলপ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অভিভাবকদের উদ্দেশ্যে এত সুন্দর কিছু কথা বলার জন্য। আমাদের আজকের সেমিনারের অতিথি উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট লিন্ডা ফাতেমাতুজ জোহরা আপু। আমি আপুকে অনুরোধ করছি আমাদের মাঝে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। আহ, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি আপু, হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু জি আপু। আলাইকুম। আহ, আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে সুযোগ পেয়েছি। বুমার্স একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আজকের এই প্রোগ্রামে মূলত আমাদের বাবা মার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। একজন বাবা মা হিসেবে আমাদের সবথেকে বড় দায়িত্ব হলো আমাদের সন্তানদের ঠিকমতো দিক নির্দেশনা দেওয়া ও তাদের মানসিক শারীরিক সুস্থতা নিশ্চিত করা। আসলে আমরা এই দিক থেকে কিন্তু একটু পিছিয়ে গেছি, কারণ এখন ছেলে মেয়েদের জন্য কিন্তু প্রথমত আমাদের সময় এবং জায়গাগুলা কিন্তু খুবই কম। তারপর আমি নিজে একজন মা, এই বিষয়গুলা আমি ভালোভাবে লক্ষ্য রাখি, কারণ প্রতিটা মাই চায় তার সন্তান যেন সুন্দর এবং ভালো বর্তমান যুগ পরিদৃষ্টে প্রভাব, খাদ্যাভ্যাস, পারিপার্শ্বিক চ্যালেঞ্জের কারণে সঠিকভাবে সন্তান লালন পালন করা আগের তুলনায় আরো জটিল হয়ে উঠেছে। এটা সত্য। এটা আপনারা আমরা সবাই, আমার মনে হয় আমরা সবাই এটা ফিল করি। কারণ একটা সময় ছেলে মেয়ে যেমন মাঠে খেলতো, সন্ধ্যা হলেই বিকাল হলেই লেখাপড়াটা শেষ করে একটু ভাত ঘুম করে খেলতে বেরিয়ে যেত। এখন কিন্তু সেটা তাদের মাঝে নাই। সো ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু তারা পাচ্ছে না। তারা সবাই কিন্তু এখন মোবাইলের গণ্ডিতে বন্দী হয়ে গিয়েছে। সময় পেলেই ফেসবুক, গেম এগুলো নিয়েই তারা ব্যস্ত। সো ওই যে বডিতে যা মানে ফিজিক্যালি মানে ইয়েটা এক্সারসাইজটা কিন্তু তাদের আর হচ্ছে না, যেটা আমাদের সময় এটা হতো। তো এটা নিয়ে কিন্তু আসলেই আমরা অনেক উদ্বিগ্ন। আমার মনে হয় আমরা প্রত্যেকটা বাবা মাই, এবং তাদের খাদ্যাভ্যাস তো আরো বেশি কঠিন। যাই হোক, এই জন্য আমাদের দরকার ধৈর্য, সচেতনতা ও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। কারণ একটা বাচ্চার যে খাদ্য তালিকা রয়েছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম সেটা সঠিকভাবে পূরণ করতে পারছি না। বর্তমানে আমাদের বাচ্চারা কিন্তু ঈদের খাবারের উপর মানে বাইরের খাবারের উপর কিন্তু আকর্ষণ বেশি। কারণ তারা রিচ ফুড খেতে পছন্দ করছে। তারা কিন্তু ভেজিটেবলটাকে এড়িয়ে চলে। তারা মিট খেতে পছন্দ করে, তারা ফ্রোজেন ফুড খেতে পছন্দ করে। তারা অতিরিক্ত তেল, চর্বি, মসলা জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে। এতে কিন্তু তাদের খাবারগুলোর পুষ্টি চাহিদা কোনোভাবেই পূরণ হচ্ছে না। পুষ্টি ও সুস্থতা, সুস্থ দেহ মনের চাহিদার জন্য কিন্তু অপরিহার্য, বিকল্প বলে কিছুই নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক পুষ্টি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটা কিন্তু এখন আমরা দিতে টোটালি আমার মনে হয় আমরা ব্যর্থ। তাই আমাদের উচিত ছোটবেলা থেকে বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার এবং অভ্যাস প্রক্রিয়াজাত খাবারগুলো এড়িয়ে চলা এবং ভালো খাবারগুলো নিশ্চিত করে তাদের পুষ্টিটা মানে নিউট্রিশনটা ধরে রাখা। তো ব্লুমার্স একাডেমির জন্য আমার শুভকামনা। আজকের এই আয়োজনের মাধ্যমে যে মূল্যবান তথ্য শিক্ষা প্রদান করা হচ্ছে তা নিঃসন্দেহ অভিভাবকদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। তো সবাইকে সুযোগ দেওয়ার জন্য আমি সময়টা খুব বেশি নিব না, আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
আপনাদেরকে জানাচ্ছি আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং তাদের যাত্রাগুলো যেন অনেক বেশি ভালো হয় সেটার জন্য আমি দোয়া করছি এবং এটা জানিয়েই আমি আমার ছোট্ট বক্তব্যটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে আমাদের দুইজন নিউট্রিশনিস্ট সুমাইয়া হাসান এবং সাইমা ফারিহা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ল্যাব ইনচার্জ বায়ো ন্যানো টেকনোলজি অ্যান্ড ন্যানো মেডিসিন ল্যাব ইসলামিক ইউনিভার্সিটি। আমি আপুদের অনুরোধ করছি সেমিনারটা শুরু করবার জন্য। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া হাসান। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড প্যারেন্টিং। তো একজন অভিভাবক হিসেবে আসলে আমরা সবাই জানি যে আমাদের বাচ্চাদের পরিপূর্ণ বিকাশের জন্য, তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য সুষম পুষ্টিটা খুবই জরুরি। এবং আমরা এটাও জানি যে এই সুষম পুষ্টিটা আসলে আমরা পাই সিম্পলি খাবার থেকে। এখন এখানে একটা আমাদের বোঝার ভুল আছে, আমি বলবো বোঝার ভুল বা আমাদের জানার ভুল। সেটা হচ্ছে অনেক সময় আমরা চিন্তা করি যে আমি যদি আমার বাচ্চাকে শুধু মাছ, মাংস, দুধ এগুলো সবসময় খাওয়াই, তাহলে বাচ্চার যেই নিউট্রিশনের আহ অভাবটা বা পুষ্টির যে চাহিদাটা সেটা মিটে যাবে। আবার আমরা অনেকে এটাও চিন্তা করি যে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়াই বা আহ, ভাত যদি বেশি খাওয়াই, তাহলে সেক্ষেত্রে এটা তাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক উপকার করবে। কারণ এই জিনিসটা আসলে আমি রিসেন্টলি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পপুলার আছে। তো আসলে দুটো কনসেপ্টই ঠিক আবার ঠিক না। কারণ নিউট্রিশন আসলে একটা সম্মিলিত একটা কনসেপ্ট, অ্যান্ড এটাতে আসলে আহ, আমরা যদি যে কোনো একটা সাইডে ফোকাস করি, তাহলে আসলে আমাদের বাকি যে সাইড গুলো থাকে ওগুলো আনচেকড থাকে। তো মেইনলি আজকে আমরা এই ধরনের কিছু পুষ্টি সংক্রান্ত ভুল ত্রুটি নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে শিশুদের পুষ্টি পুষ্টির প্রয়োজনীয়তা বা পুষ্টির যে চাহিদাটা, এবং আমরা অ্যাজ এ গার্জিয়ান কিভাবে এটাকে ঠিক করতে পারি বা বা আমরা আমাদের বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটাতে পারি, এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসছে যে শৈশবে আমাদের পুষ্টির গুরুত্ব। এখন প্রারম্ভিক শৈশব বা আর্লি চাইল্ডহুড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0 থেকে 5 বছর বয়সী বাচ্চারা। তো আমরা সবাই জানি যে এই বয়সটা খুবই ক্রুশিয়াল, কারণ এই সময়টাতে পুষ্টি শারীরিক মানে শিশুর পুষ্টি যে চাহিদাটা সেটা মিট করা খুবই জরুরি। কারণ 90% শিশুর মস্তিষ্ক 5 বছর বয়সের মধ্যে বিকশিত হয়ে যায়। অ্যান্ড তাদের যে শারীরিক গঠন বা মানসিক যেই স্বাস্থ্যটা, এই জিনিসগুলো আসলে আসে এখন আমরা যে পুষ্টিটা বা যে নিউট্রিশনটা আমাদের বাচ্চাদেরকে দিব, পরবর্তীতে এটাই আমাদের বাচ্চাদের জন্য একটা মেজর রিসোর্স হিসেবে কাজ করবে। তাদের ফিউচার ডেভেলপমেন্ট, তারা যাতে ফিউচার কর্মক্ষম হয় বা তাদের পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং তার সাথে সাথে আমরা এই সময়টাতে বাচ্চাদেরকে যে খাদ্যাভ্যাসটা গড়ে তুলবো বাচ্চাদের জন্য, সেটা আসলে সারা জীবন দীর্ঘস্থায়ী হবে। সিম্পলি এই সময় আমরা যদি আমাদের বাচ্চাকে ছোটবেলা থেকে রুটি খাওয়ানোর অভ্যাস করি, তাহলে কিন্তু দেখা যাবে একটা সার্টেন এজ পর্যন্ত কোনো মানে স্পেসিফিক কোনো রিজন ছাড়া বা কোনো প্রবলেম ছাড়া সে কিন্তু সবসময় রুটি খাইতে যাবে সকালবেলা। বাট আমরা যদি তাকে সকালে ভাত খাওয়ানোর অভ্যাস করি বা পাউরুটি খাওয়ানোর অভ্যাস করি, এই জিনিসটা কিন্তু তখন আবার ডিফারেন্ট হয়ে যাবে। তো এই জিনিসটাই আসলে জরুরি বাচ্চাদের জন্য। এরপরে আসতেছে যে আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব, অতিপুষ্টির সমস্যা এবং ভবিষ্যৎ প্রভাবটা। এখন পুষ্টির অভাব বা আন্ডার নিউট্রিশন, এই জিনিসটা আসলে আমরা সবাই জানি কম বেশি। আন্ডার নিউট্রিশন বা অপুষ্টি, এটা খুবই কমন একটা কনসেপ্ট যে আমি যদি আমার বাচ্চাকে প্রপার নিউট্রিশন না দিই বা সে যদি প্রপার নিউট্রিশন তার বডি ইনটেক করতে না পারে,
তাহলে ভবিষ্যতে তাদের ওয়েট বা হাইটে প্রবলেম হতে পারে, তাদের যে স্ট্যান্ডার্ড বডি স্ট্রাকচার হওয়ার কথা সেটা হয়তো বা তারা অ্যাচিভ করতে পারবে না, তাদের যে হাইট হওয়ার কথা সেটা অ্যাচিভ করতে পারবে না। এটা আমি বলছি যে তাদের বাহ্যিক যে গঠনটা। আমি যদি ইন্টারনাল গঠনের কথা বলি, তাদের শারীরিক অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো আন্ডার নিউট্রিশনের স্বল্পমেয়াদী যে সমস্যাগুলো, একটা মিনিট, সরি একটু ডিস্টার্ব ছিল। যাই হোক, আন্ডার নিউট্রিশনের স্বল্পমেয়াদী সমস্যা যেগুলো, সেগুলোর মধ্যে প্রথমেই আসে আমি যেটা বললাম, শিশুদের উচ্চতা এবং ওজনের প্রবলেম। প্লাস যেহেতু আমার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন যাচ্ছে না, দ্যাট মিনস তাদের ইমিউনিটি ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে না। এবং এই ছোট বয়সে যদি তাদের ইমিউনিটি ডেভেলপমেন্টটা ঠিক মতো না হয়, তাহলে পরবর্তীতে যেমন তাদের প্রবলেম হয়, শারীরিক প্রবলেম, তেমনি ছোটবেলা থেকেই আমরা এই জিনিসটা আঁচ করতে পারি যে তাদের আসলে ইমিউনিটি ডেভেলপমেন্টটায় প্রবলেম হয়েছে। যেমন খুব নর্মাল ডিজিজেই তারা অসুস্থ হয়ে যেতে পারে, যেমন নর্মাল ঠান্ডা জ্বর ডায়রিয়াতে অসুস্থ হয়ে যেতে পারে। যে জিনিসগুলোতে আসলে আমরা সিম্পল গরম পানি খেয়ে আমরা ঠিক হয়ে যাই, তাদের জন্য হয়তো বা এটা হসপিটাল পর্যন্ত দৌড়ানো লাগতে পারে। তো এ ধরনের প্রবলেম হতে পারে। প্লাস আরেকটা মেজর যে প্রবলেম সেটা হচ্ছে বাচ্চারা দুর্বল বোধ করবে, কারণ প্রপার নিউট্রিশনের সাথে প্রপার নিউট্রিশন আর প্রপার এনার্জি দুটো একটা আরেকটার সাথে জড়িত। আমার বাচ্চাকে যদি আমি প্রপার নিউট্রিশন দিতে না পারি, তখন তার শরীরের যেই এনার্জিটা দরকার, যে এনার্জি দিয়ে তার শরীর অ্যাক্টিভিটিটা করবে বা অ্যাক্টিভ হবে, বিভিন্ন কাজে সে অ্যাক্টিভ হবে, এটা পসিবল হবে না। যেমন বাচ্চার যদি প্রপার নিউট্রিশন না থাকে, সে ক্লান্ত বোধ করবে, সে বাইরে খেলতে যেতে যাবে না, সে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। এ ধরনের আরো অনেক প্রবলেম দেখা দেবে। এখন আমি যদি দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর কথা বলি, প্রথমেই আসতেছে যে আমাদের যে বাচ্চারা, তাদের বুদ্ধি এবং মস্তিষ্ক বিকাশে বাধাগ্রস্ত হবে। কারণ প্রথমেই আমি যেটা মেনশন দিলাম যে 5 বছরের মধ্যেই বাচ্চাদের মস্তিষ্ক প্রায় 90% বিল্ড আপ হয়ে যায়। তো এই সময়টা যদি তাদেরকে প্রপার নিউট্রিশন না দেওয়া যায়, তখন তাদের মস্তিষ্কের বিকাশ অনেক বেশি বাধাগ্রস্ত হবে। দেন সেকেন্ড একটা মেজর জিনিস আসছে, সেটা হচ্ছে হাড় ও দাঁতের সমস্যা। ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে, দাঁতের সমস্যা হতে পারে। এখন এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমরা বাবা মারা অনেকেই চিন্তা করি, আমরা আসলে এই জিনিসটা অনেকেই জানি যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এই জিনিসটা আমাদের বাচ্চাদের হাড়ের গঠনের জন্য, দাঁতের গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। এবং এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি আসে হচ্ছে দুধ বা ডিম থেকে, এই জিনিসটাও আমরা জানি। বাট খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আমি আমার বাচ্চাকে প্রচুর পরিমাণে দুধ খাওয়ালাম, ডিম খাওয়ালাম, বাট তাকে ঘরে রেখে দিলাম। এটাতে কিন্তু আসলে আমরা যেটা চিন্তা করছি যে তার ক্যালসিয়াম বা ভিটামিন ডিটার যেই অভাবটা সেটা মিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। কারণ আমি যদি সায়েন্টিফিক দিক থেকে বলি, ভিটামিন ডি বা ক্যালসিয়াম এটা খাবারের সাথে যখন ইনটেক করা হয়, তখন এটা বডিতে যায়, বাট এটা কিন্তু বডিতে অ্যাক্টিভেটেড হয় না। বডিতে অ্যাক্টিভেটেড করার জন্য কিন্তু আমাদের সূর্যের আলো বা রোদটা খুবই জরুরি। সূর্যের ইউভি লাইট এই জিনিসটাকে, এই ভিটামিন ডিটাকে অ্যাক্টিভেট করে দেয়। এ কারণে সবসময় বলা হয়, এবং আপনাদের হয়তোবা আপনারা সবাই জানেন যে মুরব্বীরা বলেন যে বাচ্চাদেরকে বাইরে পাঠাও, তাদেরকে খেলতে দাও, বা একদম নিউবর্ন বেবি যারা, তাদের জন্য বলা হয় যে তাকে রোদে রাখো। কারণ এটা, কারণ আমরা ভিটামিন ডি বা দুধ, আমরা যেটাই খাচ্ছি না কেন, ভিটামিন ডি যাতে মিট করে, সেখানে তো আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। কিন্তু আমরা যদি তাদেরকে রোদে না বের করি, তাহলে কিন্তু আসলে এটা খাওয়ানো আর না খাওয়ানো সেম হয়ে যায়। তো এটা একটা মেজর ফ্যাক্টর। দেন আসছে যে স্থায়ী বৃদ্ধি সমস্যা, যেটা আমি আগে বললাম যে বাচ্চাদের হাইট, গ্রোথ, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, এই জিনিসগুলো আসলে ঠিক মতো, বা তাদের যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা সেটা হয় না।
অ্যান্ড দেন একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই বয়সে যদি তাদের নিউট্রিয়েন্টস এর অভাব থাকে বা পুষ্টিজনিত সমস্যা থাকে, পরবর্তীতে কিন্তু তাদের ফার্টিলিটিতে প্রবলেম হতে পারে। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন। এখন আমি আগে যেটা বললাম আন্ডার নিউট্রিশন সম্পর্কে ডিসকাস করার সময়, যে আন্ডার নিউট্রিশনটা আসলে আমরা সবাই জানি, যে আমি যদি খুবই সিম্পল টার্মে বলি, যে আমার বাচ্চা খাচ্ছে না, এ কারণে সে পুষ্টি পাচ্ছে না। এখন ওভার নিউট্রিশন বা অতিপুষ্টির কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড আমাদের অধিকাংশ বাবা মারা এটা একদিক দিয়ে জানেন না, আবার অনেক সময় জেনে ইনারা মানতে চান না। এখন জিনিসটা এরকম, আমি এখানেও যদি আরেকটা এক্সাম্পল দিই, যে আমি আমার বাচ্চাকে প্রতিদিন মাছ মাংস খাওয়াচ্ছি, শুধু মাছ মাংসই খাওয়াচ্ছি, কারণ অ্যাকর্ডিং টু আমার কনসেপ্ট, যে মাছ মাংস যদি আমি বেশি খাওয়াই তাহলে আমার বাচ্চা পুষ্টি বেশি পাচ্ছে। কারণ একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা শেখানো হয়েছিল যে মাছ মাংস বা ডিম এগুলো হচ্ছে আদর্শ খাবার। তো একটা বাচ্চা যদি এগুলোই খায় তাহলে কিন্তু তার এর বাইরে আর কোনো নিউট্রিয়েন্টস এর দরকার পড়ে না। কিন্তু আনফরচুনেটলি এই ধারণাটা বা কনসেপ্টটা ভুল। কারণ আপনি দেখছেন আপনার বাচ্চা মাছ মাংস খাচ্ছে, এবং যেহেতু সে একটা সার্টেন লেভেলের প্রোটিন খাচ্ছে, তো আলটিমেটলি তার একটা হিউজ পরিমাণে ওয়েট গেইন হবে, বা ওয়েট গেইন যদি নাও হয়, সে একটা সার্টেন ওয়েটে থাকবে। তো আপনি ভিজিবলি দেখবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে, তার হাইট, তার ওয়েট, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে, সে বাইরে খেলতে যাচ্ছে, বা তার যে রেগুলার অ্যাক্টিভিটি সেটা তারা করছে। বাট এখানে খুবই ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে সে কিন্তু স্টিল অপুষ্ট বা অতিপুষ্টিতে ভুগছে। এখন এইটার কনসেপ্ট থেকে আরেকটা নতুন কনসেপ্ট আসে, সেটা হচ্ছে হিডেন হাঙ্গার। আপনার বাচ্চার যখন অতিরিক্ত নিউট্রিশন থাকবে বা ওভার নিউট্রিশন হয়ে যাবে, যেটা আপনার বাচ্চার যে স্ট্যান্ডার্ড তার থেকে বেশি, তখন সে হিডেন হাঙ্গারে ভুগবে। এখন হিডেন হাঙ্গারটা কি জিনিস? হিডেন হাঙ্গারটা হচ্ছে, আমি আমার বাচ্চাকে দেখছি সে সুস্থ আছে, সে তার একটা এনাফ বডি ওয়েট বা বডি স্ট্রাকচার যেটাই বলি সেটা আছে, কিন্তু ইন্টারনালি তার শরীরে যে মাইক্রোনিউট্রিয়েন্টস বা আদার যে নিউট্রিয়েন্টস গুলো দরকার সেগুলো তার নেই। এ কারণে দেখবেন কিছু বাচ্চা আছেন যারা খুব ইজিলি অসুস্থ হয়ে পড়ে, বা আমি যেটা আগে বললাম যে কিছু হতে পারছে না, সিজনাল চেঞ্জ, তাকে হসপিটালে অ্যাডমিট করা লাগছে, তাকে একটা সার্টেন লেভেলের নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দিয়ে তাকে সুস্থ করা লাগছে। এটার রিজন হচ্ছে এইটা, তারা ওভার নিউট্রিশনে ভুগছেন। এখন ওভার নিউট্রিশনের অনেক ধরনের সমস্যা আছে, আমি যদি স্বল্পমেয়াদী সমস্যাগুলো বলি, প্রথমেই আসবে ওজন বৃদ্ধি। কিছু বাচ্চা থাকবে যাদের ওজনটা স্ট্যান্ডার্ড থাকবে, আপনারা দেখে এটা বুঝতে পারবেন না যে সে আসলে হিডেন হাঙ্গারে ভুগছে। বাট কিছু বাচ্চা থাকবে তাদের অতিরিক্ত ওজন হয়ে যাবে, অতিরিক্ত চর্বি জমা হবে শরীরে। দেন যেহেতু তার অতিরিক্ত চর্বি জমা হচ্ছে শরীরে, এ কারণে বাচ্চা খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবে, সে খেলাধুলা করতে যাবে না, সে পড়ালেখা করতে যাবে না। কারণ খেলাধুলা করা যেমন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পড়ালেখা করাও কিন্তু একটা মেন্টাল অ্যাক্টিভিটি। তো যেহেতু এই ধরনের এই দুটো অ্যাক্টিভিটিতেই এনাফ কনসেন্ট্রেশন লাগে, এনাফ ফিজিক্যাল স্ট্রেংথ লাগে, তার যেহেতু এই জিনিসগুলো নেই, কারণ তার হিডেন হাঙ্গার আছে, সে তাকে বাইরে থেকে দেখাচ্ছে সে সুস্থ, বাট ইন্টারনালি তার শরীরে যে পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস থাকার কথা সেগুলো তার শরীরে নেই। তো আলটিমেটলি সে অলসতা বোধ করবে বা দুর্বল বোধ করবে। অ্যান্ড থার্ড যেটা আসে সেটা আসলে এখন আমাদের সমাজে খুবই কমন, সেটা হচ্ছে ডায়াবেটিস। আমরা প্রায় দেখি যে অনেক ছোট বাচ্চাদের অনেক ছোট বয়সেই ডায়াবেটিস হয়ে যায়। এটার একটা মেইন রিজন হচ্ছে ওভার নিউট্রিশন, এন্ড এটা মেইনলি আসে হচ্ছে অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে বা ফাস্টফুড টাইপ খাবার খেলে। এটা একটা হিউজ ডিসকাশন, এই ডিসকাশনে আমরা কিছুক্ষণ পরেই আবার আসবো। তো নেক্সট যেটা দীর্ঘমেয়াদী যে সমস্যাটা ওভার নিউট্রিশনের, সেটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল হতে পারে। দেন তাদের মানসিক সমস্যা হতে পারে, যেটা খুবই একটা সিভিয়ার জিনিস, কারণ মানসিক সমস্যাটা হয়তো তাদের এখন হবে না, বাট ইন ফিউচার তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি এ ধরনের জিনিসে সাফারার হতে পারে, যেহেতু তাদের বডিতে তার বডিকে সাপোর্ট দেওয়ার জন্য সেই পরিমাণ নিউট্রিশন নেই। আরেকটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা আমি আগে যেটা বলছিলাম, যে আমরা আমাদের বাচ্চাকে
ভিটামিন ভিটামিন ডি, বিশেষ করে ভিটামিন ডি বা ক্যালসিয়াম খাওয়ালাম এবং তাদের রোদে ছাড়লাম না বা রোদে নিলাম না, তখন আমি যে ভিটামিন ডিটা খেয়েছি বা ক্যালসিয়ামটা যেটা খেয়েছি সেটা কিন্তু আমার বডিতে স্টোর হতে থাকবে। এবং এই স্টোরিংটা আসলে বিভিন্ন শিরায় বা বিভিন্ন আর্টারিতে হয়। এরকম অনেক কেস আছে যেখানে এই স্টোর গুলা হৃদরোগে মানে হার্টে হয়। তো যেহেতু হার্টে হচ্ছে, আর্টারি ব্লকেজ হচ্ছে, তো হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হওয়াটা এটার একটা সিমটম এবং এটা খুবই কমন একটা সিমটম এখন। দেন তো শিশুদের জন্য প্রধান যে পুষ্টি উপাদানগুলো এই সম্পর্কে আমি বলার আগে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যেগুলো আমি বললাম যে বাচ্চাদের ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন এই জিনিসগুলো খুবই সিভিয়ার। তো এখান থেকে বাঁচার একটা খুব সুন্দর উপায় হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। এখন ব্যালেন্স ডায়েটটা কি? ব্যালেন্স ডায়েটটা হচ্ছে আমি যদি সিম্পল টার্মে বলি যে আমি আমার বাচ্চার খাবারের যে প্লেটটা সেটা এমন ভাবে সাজাবো বা তাকে এমন ভাবে খাবারের তার রুটিন করব যে সে তার বডিতে যে পরিমাণ নিউট্রিয়েন্টস এর দরকার, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস কি সেগুলো সম্পর্কে আমরা খুব শীঘ্রই আবার আলোচনা করব। তো পর্যাপ্ত পরিমাণ যে নিউট্রিয়েন্টস বা যে প্রোটিন, যে ফ্যাটটা দরকার সেটা তার বডিতে যাচ্ছে। এভাবে আমরা একটা প্লেট সাজাবো বা এভাবে তার খাবারের রুটিনটা করব। এটাই হচ্ছে মেইনলি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। এখন এই সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েটটা করানোর জন্য শিশুদের প্রধান যে পুষ্টি উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আসতেছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আমি ম্যাক্রোনিউট্রিয়েন্টস সম্পর্কে যদি আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই নিউট্রিয়েন্টস গুলো এমন নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের বাচ্চাদের প্লেটে বা আমাদের প্লেটে অনেক বেশি পরিমাণে থাকে। যেমন ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট বা শর্করা। আমরা সবাই জানি আমাদের প্লেটে একটা নির্দিষ্ট পোর্শনে ভাত থাকে। দেন প্রোটিন, যেটা আমাদের বাচ্চাদের বৃদ্ধির জন্য, বিশেষ করে তাদের মাসেলের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। এন্ড এই জিনিসগুলো আমরা ডিম, মাছ, দুগ্ধজাত খাবার বা ডাল থেকে পাই। থার্ড আরেকটা জিনিস, সেটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ফ্যাট। এখন কোশ্চেন আসতে পারে যে আমি যেহেতু উপরে অনেক কিছু বললাম ফ্যাট নিয়ে, বাচ্চাদের অতিরিক্ত ওয়েট নিয়ে, তাহলে আমি এখানে আবার ফ্যাটটাকে কেন সাজেস্ট করছি? এখন ফ্যাট আসলে অনেক ধরনের হয়। একটা ফ্যাট হয় ক্ষতিকারক ফ্যাট, যেটা অতিরিক্ত খাদ্য গ্রহণ বা ওভার ওয়েটের কারণে আমাদের বডিতে স্টোর হয়। আরেকটা ফ্যাট আছে, সেটা হচ্ছে ভালো ফ্যাট বা স্বাস্থ্যকর ফ্যাট। এই ফ্যাটটা আসলে এতটা বেশি ইম্পর্টেন্ট যে এটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে না দিই, তাহলে তাদের মস্তিষ্কের যে বিঘাত মানে যে বৃদ্ধিটা এটা ব্যাঘাত হবে। যেটা আমি বললাম যে শিশুদের 0 থেকে 5 বছর বয়সের মধ্যে এটা একটা প্রাইম টাইম তাদের ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য। তো এই সময় আমরা চেষ্টা করব আমাদের যে বাচ্চারা, তাদেরকে বাদাম, বীজ, মাছ এগুলো খাওয়ানোর। এন্ড খুব বেশি ছোট হলে তাদেরকে বাদামটা পাউডার ফর্মে তাদের খাবারের যে সেরেলাক বা যেটাই হোক না কেন তা সেখানে মিশিয়ে দেওয়া যায়। এভাবে তারা পর্যাপ্ত পরিমাণে ফ্যাট পাবে। বাট ফ্যাটটা আসলে আহ খুবই জরুরি একটা ইনগ্রিডিয়েন্টস আমাদের বডির জন্য। দেন আসছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এখন ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর একটু বিপরীত। সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের প্লেটে অনেক বেশি পরিমাণে থাকে, আর মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন আমাদের প্লেটে খুব বেশি পরিমাণে থাকে না, বাট এটা আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের শরীরে অবশ্য এটা খুব কম পরিমাণেই লাগে, বাট স্টিল এই যে কম পরিমাণটা এটাও যদি আমরা আমাদের শরীরে না দিই, তাহলে কিন্তু আসলে যেটা বললাম আমাদের যে হিডেন হাঙ্গারটা এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্টস আছে। যেমন খুব ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্টস হচ্ছে আয়রন। এটার অভাবে রক্ত স্বল্পতা হয়, মস্তিষ্কের কার্যক্ষমতার সেটাতে প্রবলেম হয়। এখন আয়রনটা আসলে আমাদের মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা দু ধরনের বাচ্চার জন্য খুবই জরুরি এবং এটা আমরা শাকসবজি, মাংস, ডাল এই ধরনের খাবার থেকে পেয়ে থাকি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। সেম জিনিস, যেটা আবার আসছে দুগ্ধ জাতীয় খাবার থেকে পেয়ে যাই আমরা। কিন্তু এই জিনিসটা আসলে আমরা খাওয়ানোর পরে বাচ্চাদেরকে যদি রোদে না নিই, এটা খাওয়ানো না খাওয়ানো সেম হয়ে যায়। দেন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই,
এগুলো আসলে আমাদের শরীরে ইমিউনিটি বিল্ড আপ যেটা আহ, বাচ্চাদের শরীরের ইমিউনিটি বিল্ড আপের জন্য খুবই জরুরি। ইমিউনিটির প্রয়োজনীয়তাটা কি সেটা আসলে আমরা আমাদের যেই আনফরচুনেটলি করোনা হয়ে গেল এই মহামারীর সময় আমরা বিষয়টা অনুধাবন করতে পেরেছি। তো এই ভিটামিন গুলো আসলে যেমন ইমিউনিটির জন্য দরকারি, তেমনি আমাদের বাচ্চাদের যে স্কিন ডেভেলপমেন্ট, হেলদি স্কিন ডেভেলপমেন্ট এটার জন্য খুবই প্রয়োজনীয়। এবারে আরো বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, সেগুলো আসলে আমরা যদি বাচ্চাদেরকে শাকসবজি বা ফলমূল, বাদাম এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে খাওয়াই বা পর্যাপ্ত পরিমাণে খাওয়াই, তাহলে তারা সেগুলো ইজিলি পেয়ে যায়। এবার আমরা আসি বাচ্চাদের পুষ্টির জন্য অভিভাবকদের ভূমিকাতে। অ্যাজ এ গার্জিয়ান আসলে আহ, আমাদের বাচ্চাদের পুষ্টি যে চাহিদাটা সেটা মেটানো বা আমার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে এটা এনশিওর করাটা খুবই জরুরি। আমি যদি বলি ফার্স্টেই আসে পানি খাওয়ার পরিমাণটা, যেহেতু আমাদের সামনে গরমকাল আসছে, তো আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পায়। প্লাস যদি তারা সবসময় পানি খেতে না চায়, আমরা বিভিন্ন ধরনের ফলের রস খাওয়াতে পারি, যেমন ডাবের পানি খাওয়াতে পারি। এখন এই ফলের রস এই যে টার্মটা, এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি আছে। কারণ ফলের রস বলতে আমরা নর্মালি বুঝি যে ফ্রুটিকা বা বাজারের কোনো ম্যাঙ্গো জুস। এখন এখানে যে জিনিসটা সেটা হলো, এখানে যেহেতু এটা কমার্শিয়াল প্রোডাক্ট, তো কমার্শিয়ালাইজেশন এভাবেই করা হয় বা অ্যাডভার্টাইজমেন্ট এভাবেই করা হয় যে এখানে প্রচুর পরিমাণে ফলের রস আছে। বাট রিয়েলিটি হচ্ছে এর মধ্যে আসলে ফলের রস ফলের রসের পরিমাণ খুবই সামান্য থেকে নেই। আর মেইন ইনগ্রিডিয়েন্টস এই ধরনের জুসের মধ্যে চিনি আর রং, যেটা আসলে আমাদের বাচ্চাদের খাওয়ালে উপকারের থেকে অপকার বেশি হবে। তো আলটিমেটলি আমরা ট্রাই করব পানিযুক্ত ফল যেগুলো ন্যাচারালি যেগুলো পাওয়া যায়, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক সিজন, তো সিজনাল যে ফলগুলো সেগুলো আমরা খাওয়ানোর চেষ্টা করব, প্লাস পানি অবশ্যই। তারপরে আমরা ট্রাই করব আমাদের খাবার টেবিলে যেন একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট থাকে বাচ্চাদের জন্য। বাচ্চারা যেন উদ্বুদ্ধ হয় যে আমি খাবার টেবিলে যেয়ে খাবার খাবো। এন্ড এই খাবার খাওয়ানো বা খাবার খাওয়া এই জিনিসটা যেন আমাদের খাবার টেবিলেই হয়। কারণ আমরা যদি আমাদের বাচ্চাকে টেবিলে না বসিয়ে খাটে বা সোফায় বসিয়ে খাওয়াই, এটা কিন্তু একটা অন্য ধরনের একটা সাইকোলজি বিল্ড আপ করে তাদের। তখন ওই ছোটবেলা থেকে মনে হয় যে আমার খাওয়ার জায়গা হচ্ছে খাট। এখন যেহেতু সে খাটেই খাচ্ছে, খাটেই ঘুমাচ্ছে, তো পরবর্তীতে কিন্তু এটাতে আরো মেন্টাল অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো ফ্যামিলি মেম্বারদের সাথে বসে খাওয়া এবং খাবার টেবিলে বসে খাওয়া এটা খুবই জরুরি। প্লাস যেটা বললাম, প্রক্রিয়াজাত খাবার বা চিনিযুক্ত খাবার যেগুলো, সেগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করা দরকার। দেন বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, বা আমি আমার বাচ্চাকে বললাম তোমার স্বাস্থ্যকর খাবার খেতে হবে, এই জিনিসটা সে বুঝবে না। সো তাকে প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝাতে হবে। তাকে বিভিন্ন স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর বিভিন্ন প্রসেসে, যেমন খাবার রান্না করা, বাজার করা, এ ধরনের জিনিসপত্রে তাকে ইনক্লুড করতে হবে, তাহলেই সে জিনিসটাতে ইন্টারেস্টেড ফিল করবে। এবার আসি আমাদের অভিভাবকদের কিছু সাধারণ ভুল নিয়ে, পুষ্টিগত ভুল। তো প্রথমেই আসছে যে অতিরিক্ত প্রক্রিয়াজাত বা ফাস্ট ফুডের উপর আমাদের যে নির্ভরশীলতা আছে। এখন এটা আসলে আমাদের জন্য আনফরচুনেট, বাট এটা খুবই কমন। সেটা হচ্ছে আমাদের বাচ্চারা যখন আমাদের বিরক্ত করে বা বায়না ধরে, তখন আমরা না পারতেও একটা চিপস বা বিস্কিট এগুলো আমাদের বাচ্চাদেরকে হাতে দিয়ে দিই, তাহলে তারা ঠান্ডা থাকে, আমরা আমাদের কাজে কনসেন্ট্রেট করতে পারি। বাট প্রবলেম হচ্ছে যে এই জিনিসগুলোতে আসলে আমাদের বাচ্চাদের খাবার যে রুচিটা, এই রুচিটা কিন্তু চলে যায়। আম, আমি যদি একটা ছোট এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝাই, আপনারা খেয়াল করে থাকবেন আপনাদের বাচ্চাদেরকে যখন আপনারা চিপস খাওয়ান, পটেটো চিপস বা যে কোনো ধরনের চিপস, একটা সার্টেন টাইম পরে কিন্তু তারা খেতে চায় না, বা চিপস খাওয়ার একটা সার্টেন টাইম পর পর্যন্ত, একটা সার্টেন টাইমের মধ্যে তারা কোনো ধরনের খাবার খেতে চায় না। এটা কেন? কারণ চিপস বা এ জাতীয় খাবার যেগুলো, এগুলো আসলে বাচ্চাদের
মুখের ভিতরে যেহেতু এখনো অনেক সফট, তো ওখানে ছোট ছোট স্কার তৈরি করে দেয় বা বিভিন্ন বিভিন্ন ধরনের কেটে দেয় ছোট ছোট স্কার, যেহেতু এ কারণে ব্লিডিং হয় না, বাট এগুলো আমরা খালি চোখে আবার দেখতেও পারি না। বাট যেহেতু ভিতরে মুখের ভিতরে অনেক সফট, এ কারণে বাচ্চারা যখন এর পরবর্তীতে চিপস খাওয়ার পরে যখন ভাত খেতে যায় বা অন্য ধরনের খাবার খেতে যায়, তখন কিন্তু তারা জিনিসটাকে খেতে পারে না, কারণ তাদের মুখের ভিতরে ব্যথা করতে থাকে। তো আহ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবারের উপর থেকে নির্ভরশীলতা উঠে ফেলতে হবে। এন্ড এর নিয়ে আরো বিভিন্ন ধরনের কনভারসেশন বা ডিসকাশন আছে, যেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ করব। দেন আসছে যে খাবার খেতে বাধ্য করা। তো আমাদের বাবা মাদের মধ্যে খুবই কমন একটা কনসেপ্ট আছে যে বাচ্চা যদি খেতে না চায় তাদেরকে জোর করে খাওয়াতে হবে, বাট এই জিনিসটা আসলে ঠিক না। কারণ আমরা যদি আমাদের বাচ্চাকে জোর করে খাওয়াই, আমি যদি সিম্পল এক্সাম্পল দিই, আপনারা যারা এখন গার্জিয়ান আছেন, এরকম অনেককেই পাওয়া যাবে যারা ছোটবেলায় দুধ খেতে চেতেন না, এন্ড এটাতে আপনাকে জোর করা হতো, বাট আপনি এটা খেতেন না। তো একটা সময় পরে কিন্তু আপনার এই জিনিসটা ডেভেলপ হয়ে গেছে যে আপনার দুধ খেতে ভালো লাগে না বা দুধের গন্ধ আপনার পছন্দ হচ্ছে না, কারণ ওই ছোট বয়সে আপনাকে জোর করা হয়েছে। তো একটা খাবারের প্রতি আপনার সেখানে অভক্তি চলে আসছে। তো আনফরচুনেটলি এটা আসলে আহ, বলতে হচ্ছে, কারণ আমাদের এখন সবাই আমরা ব্যস্ত এবং বিভিন্ন কাজে আমরা সবাই ব্যস্ত থাকি। তো স্টিল আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমাদের অনেক ধৈর্য নিয়ে বসতে হবে, অনেক ধৈর্য নিয়ে তাদের খাওয়াতে হবে। কোনো খাবারই আসলে জোর করা যাবে না। বাচ্চারা যদি খেতে না চায়, তাদেরকে আহ বিভিন্ন প্রক্রিয়ায় খাওয়াতে হবে। যেমন আমরা বিভিন্ন কালারের ফুড দিতে পারি, বা আহ, আমি যদি ছোট একটা এক্সাম্পল দিই, সে দুধ খেতে চাচ্ছে না, বাট এই দুধটা দিয়ে আমরা দুধ জাতীয় অন্য ধরনের খাবার বানিয়ে তাকে খাওয়াতে পারি। এই ধরনের স্টেপ আমরা নিতে পারি। দেন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তারপর অতিরিক্ত খাবার আমাদের বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। এই জিনিসগুলো আসলে আমাদের মেনটেন করতে হবে। এরপরে আসি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের বাচ্চাদের জন্য কিভাবে আমরা গড়ে তুলতে পারি। ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে স্ক্রিন টাইম বা মুভি, ফোন দেখা বা টিভি দেখা। এই জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এখন জানি, বা কম বেশি সবাই জানি যে এই জিনিসটা প্রচন্ড প্রচন্ড ক্ষতিকর। এখন কেন ক্ষতিকর এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া খুবই কম। এখন ক্ষতিকর এই কারণে যে আমি আমার যে বাচ্চা, সে টিভি দেখছে বা মোবাইল দেখছে, তো তার কনসেন্ট্রেশন ওখানে। আমি তাকে যখন আমি খাওয়াচ্ছি, তখন তার পেট ভরে যাচ্ছে বা তার পেট ভরতেছে না, এই জিনিসটা কিন্তু সে রিয়েলাইজ করতে পারছে না, কারণ তার কনসেন্ট্রেশন স্ক্রিনের দিকে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে আমি কনস্ট্যান্টলি যে পরিমাণে খাবার খাওয়াচ্ছি, হয়তোবা আমার বাচ্চার সেটাতে কম হয়ে যাচ্ছে। সে কোনো কিছু বলছে না, কারণ তার কনসেন্ট্রেশন টিভির দিকে। তো আলটিমেটলি সে আন্ডার নিউট্রিশনের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আবার অপোজিটটাও হতে পারে, আমি আমার বাচ্চাকে অনেক বেশি খাইয়ে দিচ্ছি, এন্ড অনেক বেশি খাওয়ানোর ফলে সে তার শরীরে ওভার নিউট্রিশনের প্রবণতা হয়ে যাচ্ছে। বাট যেহেতু সে টিভির দিকে কনসেন্ট্রেটেড, তার যে পেট ভরে গেছে বা তার যে আর খাওয়ার ইচ্ছা নেই, এই জিনিসটা সে বলতে পারতেছে না বা প্রকাশ করতে পারতেছে না। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু মেনটেন করতে হবে। দেন আগে আমি যেটা বললাম যে সুষম খাদ্য বানানোর যে প্রক্রিয়া, সেখানে বাচ্চাদেরকে ইনক্লুড করা। যেমন আমরা যখন বাজার করতে যাব, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি, তারা তারা তাদের পছন্দের একটা দুটো ফল বা সবজি চুজ করলো। দেন আমরা রান্নার সময় যতটুকু সম্ভব তাদেরকে ইনভলভ করলাম রান্না বান্নার কাজে। দেন যেহেতু তারা অ্যাক্টিভলি একটা কাজে বা একটা প্রসেসে ইনভলভ, তাদের কিন্তু অটোমেটিক ইন্টারেস্ট চলে আসবে এই খাবারটা আমি কিভাবে খাবো বা এই খাবারটা আমি খেতে চাই, এ ধরনের একটা ব্যাপার চলে আসবে। দেন অ্যাগেইন জোর করা যাবে না, তাদেরকে বিভিন্ন প্রসেসে খাওয়াতে হবে। যেমন একটা খাবার আহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ টানা দেওয়া যাবে না, চেঞ্জ করে দিতে হবে। বিভিন্ন কালারের খাবার আমরা দিতে পারি, যেমন ক্যারট, গাজর, টমেটো, শাক, এ ধরনের বিভিন্ন কালারের, যাতে কালার দেখে তারা ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ এই খাবারটা খুবই ইন্টারেস্টিং, আমার ভালো লাগছে, আমি খাবো। দেন যেটা বললাম, বাচ্চাদের ক্ষুধার সংকেত বোঝাতে শিখতে হবে, এবং এই ক্ষুধার যে সংকেতটা, এটা বোঝাতে বোঝানোর জন্য আমাদের আসলে স্ক্রিন টাইমটা বন্ধ করতে হবে।
এবার আমরা আলোচনা করব প্রসেস ফুড এবং চিনির প্রভাব নিয়ে। এই জিনিসটা নিয়ে আলোচনা করবেন আমার অ্যানাদার কলিগ সাইমা, নিউট্রিশনিস্ট সাইমা ফারিহা। তো এখান থেকে আমি তাকে ট্রান্সফার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমাইয়াকে। আম, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু জানাতেন। জি আপু, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপু আপনাকে। যেভাবে সুমাইয়া বলে গেলেন যে প্রসেস ফুড এবং চিনির যে প্রভাব সেটা নিয়ে আলোচনা করার জন্য, তো আমি যদি সেটা নিয়ে কিছু বলার চেষ্টা করি। মেইনলি আমাদের আগেও লিন্ডা আপু কথা বলেছেন, সেও বলেছেন যে এখন যে ব্যস্ততার কারণে আমাদের আসলে প্রসেস ফুডের উপরে গার্জিয়ানদের একটা ঝোঁক আছে। And ঝোঁক থাকাটাই স্বাভাবিক, জিনিসটা খুবই ইজি গোয়িং। আপনি বাচ্চাকে খুব ইজিলি একটা জিনিস প্রিপেয়ার করে দিতে পারছেন যেটা সে খাচ্ছে। এখানে যে ভুলটা হয়ে যায় সেটা হলো এই প্রসেস ফুড গুলোর যে মেকিং ইনগ্রিডিয়েন্টস গুলো সেগুলোর উপরে। এখানে দেখা যায় প্রসেস ফুডে আমরা সব ধরনের প্রসেস ফুডে প্রচুর পরিমাণে চিনি বা লবণ বা টেস্ট মেকার এই ধরনের জিনিস বা কেমিক্যাল গুলো অ্যাড থাকে। সাথে সেটাকে কালারফুল করার জন্য কৃত্রিম রং থাকে। এ ধরনের অনেক কিছু থাকে যেটা আসলে আমাদের যে বাচ্চারা আছে তাদের যে হেলথ, এটার উপর একটা বিদ্রূপ প্রভাব ফেলে। আপনারা সেটা যেভাবেই দেখেন, আপনি যদি চিপস দেখেন বা সেভারি যে আইটেম গুলো আছে সেখানে প্রচুর পরিমাণে লবণ থাকে। এটা ডিহাইড্রেশনের কারণ হতে পারে, অতিরিক্ত সোডিয়াম বিল্ড আপ হতে পারে। দেন বিভিন্ন অন্যান্য যে নিউট্রিশন আছে সেটা ব্লক করে দিতে পারে। চিনির তো কথাই নেই, যে কোনো আপনি ধরেন সফট ড্রিঙ্কস তুলে নেবেন তার অর্ধেকটা পোর্শনই থাকে চিনি। চিনি যে মেজর মেজর যে প্রবলেম গুলো আছে আমার কালিগ অবভিয়াসলি আপনাদের প্রিভিয়াসলি জানিয়েছেন, সেটা আপনারা জেনেছেন। তার সাথে আমিও আরো যদি অ্যাড করি, চিনির কারণে যে বাচ্চাদের যে হাইপার অ্যাক্টিভিটি হয় এটা খুবই আজকাল দেখা যায়। হাইপার অ্যাক্টিভিটি বলতে এটা একদম এডিএইচডি নাও যদি ধরি, বাট ধরা যায় যে ওই ধরনের কিছু ডিসঅর্ডার, তারা কিছু কিছু সময় খুবই হাইপার বিহেভ করে, তাদের কোনোভাবেই সামাল দেওয়া যায় না। আবার কিছু কিছু সময় দেখা যায় তারা এত গ্লুমি হয়ে যায়, আপনি তাকে তখন তাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফেরত আনতে পারবেন না। এই ধরনের কিছুটা প্রবলেম হয় অতিরিক্ত চিনির কারণে বাচ্চাদের উপরে। দেন সাথে তো স্থূলতা বা ডায়াবেটিস, মানে চাইল্ডহুড ডায়াবেটিস যেটা, এটার তো কথা না বলাই ভালো, এটা সবাই জানে। তারপর যদি আমি চলে আসি কৃত্রিম রঙের ক্ষেত্রে, অহরহ সাইন্টিফিক রিপোর্ট এখন দেখা যায় যে কৃত্রিম রংগুলোর অনেক রঙই আছে যেগুলো আসলে ক্যান্সারাস ইফেক্ট দেয়। আমরা বেশ কিছুটা সাল তো বাঁচি মোটামুটি, আমাদের তো যে লাইফ এক্সপেক্টেন্সি ইয়ার আছে আমাদের বাংলাদেশে, এটা ইনাফ মোটামুটি 50 থেকে 60-এর উপরেও আছে। তো আমরা যদি ছোটবেলা থেকেই বাচ্চাদের এই ধরনের ক্যান্সারের জিনিস খাইয়ে খাইয়ে বড় করি, তারা তো বড় হয়ে হতে হতেই দেখা যাবে বিভিন্ন ধরনের অসুখ বাঁধিয়ে নিয়েছে। এটা খুবই একটা মেজর প্রবলেম। তাছাড়া যে প্রসেস লোকাল খাবারগুলো পাওয়া যায় সেটা যদি আপনি খেয়াল করে দেখেন, বেশিরভাগ প্রসেস খাবারগুলোতেই যে কৃত্রিম রংগুলো ইউজ করা হয় তার বেশিরভাগই ফুড গ্রেডেড হয়ে থাকে না। অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে ফেব্রিক্স এর যে ধরনের কালার ইউজ করা হয় সেটা দিয়েই তারা আমাদের যে লোকাল খাবারগুলো আছে সেগুলো করে দিচ্ছে। আমরা ইজিলি কম দামে পাচ্ছি, কিনে নিচ্ছি, খাচ্ছি, কেউ আমরা খেয়াল করি না যে প্যাকেটটার পিছনে বা বোতলের পিছনে ইনগ্রেডিয়েন্টস এ কি দেওয়া আছে। আর দেওয়া থাকলেও সেটা যে আমাদের বোধগম্য হবে ব্যাপারটা তা না, কারণ সেখানে সাইন্টিফিক যে কোড আছে সেইভাবে তারা দিয়ে রাখছে বা হয়তো মেনশনই করছে না। এইসব কারণে আসলে প্রসেস ফুডটা যতদূর সম্ভব অ্যাভয়েড করে রাখা উচিত। আর প্রসেস ফুডের বদলে আপনারা যেটা করতে পারেন, বাসায় মেল প্রিপ্রেপ করে রাখতে পারেন। আপনি সামনের 1 সপ্তাহের জন্য চিকেন দেখা গেল মেরিনেট করে রাখলেন, বা একটা স্ন্যাক জাতীয় কিছু কিছুদিন মেরিনেট করে রাখলেন। সবার বাসায় ফ্রিজ আছে, ডিপ ফ্রিজে মোটামুটি কিছু কিছু জিনিস যে সার্টেন টাইমে রাখা যায়, যেমন মাছ আপনি কয়েক সপ্তাহ রাখতে পারবেন, বা গোশ বা মাংস যেটা, এটা মানে কাঁচা অবস্থায় বিভিন্ন ভাবে রাখতে পারবেন। যেটা খেয়াল করার যে নর্মাল ফ্রিজটা কিভাবে ইউজ করতে হয় বা ডিপ ফ্রিজটা কিভাবে ইউজ করতে হয়, এটা সম্পর্কে যদি আপনি একটা মোটামুটি ধারণা নেন যে এই সবজি বা এই খাবার একসাথে রাখা যাবে বা রাখা যাবে না, কয়দিন রাখা যাবে, এটা যদি আপনি মোটামুটি আয়ত্তে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের যে বাচ্চাদের খাবার, এটা একটা প্রিভিয়াস ভাবে মেড করে তাদের জন্য রেখে দিতে পারেন।
যেটা প্রসেস ফুড থেকে আপনাকে হয়তো কিছুটা মানে হাতছাড়া করে দিবে আশা করা যায়। তাছাড়া অনেক ফুডই আছে সেখানে দেখা যায় যে দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে যে ওখানে কোনো চিনি বা এই ধরনের কিছু নেই, বাট খুবই কম খাবার আছে যে যেখানে আসলে চিনি বা এই ধরনের কেমিক্যাল ইউজ না হয়। সিম্পলি আমরা আমাদের বাচ্চাদের বেশিরভাগই দেখা যায় সকালে পাউরুটি বা রুটির সাথে জ্যাম বা জেলি দেই। জ্যাম আর জেলির ভিতরেও দুটা তফাৎ আছে। আমি যদি জ্যামের কথা বলি, জ্যাম যদি লেখা থাকে আপনার প্রোডাক্টের গায়ে, দ্যাট মিনস ওর ভিতরে কিছু সংখ্যক হলেও যে ফ্রুটস এর আপনি জ্যাম খাওয়াচ্ছেন তার কিছুটা হলেও পাল্প আছে। জেলিটা কিন্তু কোনো ধরনের পাল্প ছাড়াই করা হয়, ওটা একদমই রিফাইন্ড বা জাস্ট রসটা, তো ওটা আসলে কোনো ধরনের পুষ্টি আমাদের প্রোভাইড করে না। ফল বা ভেজিটেবলের যে প্রধান প্রধান যে উপাদান আছে, আমি যদি ডায়েটারি ফাইবারও ধরি, জেলি থেকে এটা টোটালি মিসিং থাকে। এন্ড একটা জ্যাম বা জেলি এটার জন্য প্রিজার্ভেশনের জন্য এরা প্রচুর পরিমাণে চিনি বা এই ধরনের জিনিস ইউজ করে। তো যতই আপনি হেলদি প্রোডাক্ট বা কমার্শিয়ালাইজড হেলদি ভাবে মেড হয়েছে বা অর্গানিক এই জিনিসগুলো আপনি যতই দেখেন না কেন, এর ভিতরে লুকানো অবস্থায়ও সেখানে চিনি, লবণ বা এই ধরনের যে কেমিক্যাল যেগুলো ক্ষতিকারক এটা থাকে। আর এটা যদি আপনি ছোটবেলা থেকেই বাচ্চাদের অভ্যাস করে দেন, তো এটা পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হয়। সেটা তো উপরে কিছুটা আলোচনা হয়েছে, আমি প্রিটি শিওর আপনারা শুনেছেন। এক্সকিউজ মি। এরপরে যদি আমরা কথা বলি টোটাল আমাদের যে মানে একটা হেলদি বডির জন্য, সেই ক্ষেত্রে আমাদের যে মেইন একটা সেক্টর আছে সেটা আমরা বলতে পারি সেটা হলো গাট হেলথ। আর গাট হেলথের সাথে প্রোবায়োটিক্স এন্ড প্রিবায়োটিক্স এরও যথেষ্ট লিঙ্ক আপ আছে। আমরা অনেকেই অনেক মুরব্বীর কাছে শুনে থাকবো, অনেকে আগে যে মুরব্বীরা ছিলেন তারা বলতেন আর কি, যে পেট ঠিক তো সব ঠিক। এই কথাটা আসলে একদমই সঠিক। আসলে আপনার যদি পেট ঠিক থাকে, আপনি যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা গাট হেলথটাকে ঠিক রাখতে পারেন, আপনার 70 থেকে 80% রোগ বিসুখ যা আছে বা বাচ্চাদের আছে, এটা আপনি মানে আপনার আন্ডার কন্ট্রোলে রাখতে পারবেন। আপনার হঠাৎ করে সিজনাল চেঞ্জ বা এই ধরনের ক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে পড়বেন না। আর যদিও পড়ে থাকেন, মানলাম আপনি ভাইরাল কোনো ইয়েতে ইনফেকশন হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেমটা খুবই অ্যাক্টিভ থাকে বা ভালো থাকে, আপনার সেটাকে রিকভার করে ওঠার পসিবিলিটি অনেক বেশি, খুব দ্রুত। যেটা ধরেন যাদের ডাইজেস্টিভ হেলথই খারাপ, তাদের ওষুধ বা অনেক কিছু দিয়ে এটা একটা লং পিরিয়ডে চলে যায়। আপনি যতটা আপনার গাট হেলথকে সুস্থ রাখবেন, আপনার ততটাই সুস্থ ফিল করবেন। আর তাছাড়া গাট হেলথ যে শুধু আমাদের ইমিউনিটি বা এগুলো বিল্ড আপ করে ব্যাপারটা তা না, গাট হেলথের সাথে ডিরেক্ট কানেকশন আছে আমাদের মানসিক যে হেলথ, মেন্টাল যে হেলথ, সেটার উপরে। আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটা তো ডাইজেস্টিভ সিস্টেম, এটার সাথে আমার মানসিক কোনো সম্পর্ক নেই, কিন্তু বিভিন্ন সায়েন্টিফিক রিপোর্টস আপনি দেখতে পারবেন যে গাট হেলথের সাথে ডিরেক্ট কানেকশন আমাদের মেন্টাল হেলথের। তো গাট হেলথটাকে ঠিক রাখা এটা খুবই জরুরি। আর এটা গাট হেলথটাকে মেনটেন করা, এটা যত ছোট বয়স থেকে আমাদের শুরু করা যায় ততটাই ভালো। গাট হেলথ মেনটেন করার জন্য প্রথম যে উপাদানটা প্রয়োজন হয়, সেটা যদি আমি ধরি ডায়েটারি ফাইবার, তার সাথে যে উপাদানগুলো দরকার হয় সেটা হলো প্রিবায়োটিক্স আর প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স যদি আমরা বলি জিনিসটা কি, সেই ক্ষেত্রে বলা যায় যে প্রোবায়োটিক্স হলো ভালো ব্যাকটেরিয়া যেগুলো আসলে আমাদের ইন্টেস্টাইন বা স্টোমাকের মানে ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট এখানে থাকবে, এবং আপনি যে খাবার খাবেন এটাকে এরা এক্সকিউজ মি, এটাকে এরা ব্রেকডাউন করা অ্যান্ড অ্যাবজর্বেশনে যে হেল্প করা, এই ব্যাকটেরিয়াগুলো এটা করে। তো প্রোবায়োটিক্স আপনার যে শুধু ফুড ব্রেকডাউন করছে বা এটা তা না, আপনার যে টোটাল যে গাট সিস্টেমের যে ভালো ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া এই যে ব্যালেন্স রাখা, এভরিথিংই প্রোবায়োটিকের দ্বারাই হয়ে থাকে আমাদের বডিতে। প্রোবায়োটিক্স নর্মালি আমরা যদি ফুড সোর্স খুঁজি যে আসলে কোথা থেকে বেটার পাওয়া যায়, আমাদের খুবই সহজ একটা যে সোর্স সেটা হলো দই। এটা মোটামুটি সবাই আমরা খেয়ে থাকি কম বেশি। আপনি মিষ্টি দই যদি বাদ দেন, যেহেতু ওতে চিনি এক্সট্রা থাকে, টক দই আপনি যদি বাসায়ও নর্মালি জাস্ট ওটাকে দুধটাকে জাস্ট ফার্মেন্ট করে নিলেন, সেটাতেও আপনার ভালো একটা প্রোবায়োটিকের সোর্স থাকে। এছাড়া যে ফার্মেন্টেড ফুড আছে সেখানেও দেখা যায়, যেমন আপনি চিজ বা এগুলো যদিও একটু এক্সপেন্সিভ হয়ে যায়, খুবই সহজলভ্যের মধ্যে আপনারা দইটাকে বাসায় একটু ফার্মেন্ট করে নিতে পারেন। এটাই আপনাকে ভালো একটা প্রোবায়োটিক্স এর যে সোর্স এটা আপনাকে ব্যাকআপ দিবে।
আর তাছাড়া দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের বাসায় আচার বা এগুলো থাকে, যদিও আজকাল আমরা কমার্শিয়াল আচার খেয়ে থাকি বা হিট বা কুক করে যে আচার খাওয়া হয় সেটা খাওয়া হয়। এই ধরনের খাবারে অবশ্য ফার্মেন্ট, মানে যদিও আচার ফার্মেন্ট প্রোডাক্ট হিসেবে সেটা সেল হচ্ছে, বাট এটা ফার্মেন্টেড না থাকার কারণে এখানে প্রোবায়োটিক্স এর পরিমাণ থাকেই না বলতে গেলে। তো সেই ক্ষেত্রে যেটা আসলে আপনারা হোমমেড করতে পারছেন, বা যে যদি আপনি হোমমেড আচার বা বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে র সালাদ বা যে ভেজিটেবলস গুলো, এগুলো অনেক সময় আমরা বাসায় ফার্মেন্ট করি। অনেকের বাসায় আজকাল দেখা যায় যে তারা পেঁয়াজ বা শসা এই ধরনের জিনিস বাসাতেই কিছুটা ফার্মেন্ট করে জাস্ট আচার ভাবে খায়। এই জিনিসটাও আপনারা ফলো করতে পারেন প্রোবায়োটিক্স এর জন্য। এটা একটা ভালো ইয়ে। এই ক্ষেত্রে আপনার যে বাচ্চারা আছে তারা আসলে যে ভেজিটেবলস, এটার যে পুষ্টিগুণ এটাও পাবে। সবসময় আমরা দেখা যায় কুকড ভেজিটেবল গুলোই প্রিফার করি। কুক ভেজিটেবল অবভিয়াসলি প্রিফারেবল, যেহেতু ওটা মানে ডাইজেস্টিভ ডাইজেস্ট করতে ইজিয়ার, দেন অ্যাবজর্পশনে ইজিয়ার। বাট কুকিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক নিউট্রিয়েন্ট লসও করি। ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের বা ভেজিটেবল বা ফ্রুটস এর রান্নার ডিফারেন্ট সিস্টেম আছে, এন্ড তাদের একটা টেম্পারেচার সহ্য করার মতন একটা ক্যাপাবিলিটি আছে, এন্ড প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট। সিম্পলি আপনি যদি কোনো খাবার, যেটা শাকসবজি লাল বা সবুজ, এটা যদি আপনি ঢেকে রান্না করেন, সেই ক্ষেত্রে তাদের যে ভিটামিন সি বা এগুলো নষ্ট হয়ে যায়। বা আপনি যে কেটে ধোয়া হয়, অনেক আমরা সবজি আছে বা ফলগুলো আছে যেগুলো আমরা কাটার পরে ধুই, সেই ক্ষেত্রে আমাদের অনেক ভিটামিন লস হয়ে যায়। এইসব ক্ষেত্রে আপনারা একটু কাঁচা সবজি বা কাঁচা ফলের দিকে যেতে পারেন, বাট সেই ক্ষেত্রে যেটা অবশ্যই প্রয়োজনীয় লক্ষ্য এবং লক্ষণীয়, সেটা হলো আপনারা প্রিপারেশনের ক্ষেত্রে জিনিসটা করে নেবেন, সেটা ক্লিন আপ প্রসেস হোক বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রসেস, এটার দিকে খেয়াল করবেন। এবং এটা যদি আপনি ফার্মেন্ট করে নিতে পারেন, তাহলে এটা আপনার একটা রেগুলার বেসিসে প্রি মেড প্রোবায়োটিক্স এর যে সোর্স, এটা আপনার রেডি থাকবে বাসায়। আর আমি যদি প্রিবায়োটিক্স এর কথা বলি, প্রিবায়োটিক্সটা হচ্ছে প্রোবায়োটিক্স কে বাঁচিয়ে রাখার জন্য খাবার যেটা প্রয়োজন, এটা হলো প্রিবায়োটিক্স। এটা আপনারা যে কোনো সোর্স, ভেজিটেবল, কলা, ওটস, রসুন, পেঁয়াজ, এই ধরনের যে টিউবার বা রুটস ভেজিটেবলস আছে, এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারেন। এখানে সমস্যা হয় না, এটা ব্যালেন্স হয়ে যায়। এখন আমি যেহেতু ওপরে আপনারা ব্যালেন্স ডায়েট সম্পর্কে শুনেছেন, তো আমি যদি একটা মোটামুটি একটা ডেমো দেই, যে আপনারা একটা শিশুর 3 থেকে 5 বছরের আপনার বেবি আছে, তো এদের খাবারটা কিভাবে আপনি রেডি করবেন। প্রত্যেকদিন তো আসলে মানে সম্ভব হয় না যে মেপে মেপে আপনি 2 গ্রাম গোশ দিলেন বা একটা ডিম দিলেন, মেপে মেপে এইটুকু পানি বা 1 কাপ ভাত। এটা আসলে পসিবল হয় না। আর এটা আমরা যদিও বলি যে মেপে মেপে দিবেন, এটা আসলে মেনটেন করা আসলেই পসিবল হয় না। কারণ আমরা বর্তমানে বেশিরভাগ মারাই দেখা যায় চাকরিজীবী, চাকরিজীবী না হলেও তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, তো এটা টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সহজ একটা মেথড ফলো করতে পারেন। আমরা নর্মালি মেথডটাকে প্লেটিং মেথড বলে থাকি। তো এই মেথডটা আপনি ফলো, মানে এটার জন্য আপনার স্পেসিফিক যে আলাদাভাবে কোনো এনার্জি খরচ করতে হবে ব্যাপারটা তা না। ইজি একটা মেথড, আপনার জাস্ট মাথায় থাকলে আপনি জাস্ট এইভাবে একটু রিঅ্যারেঞ্জ করে নিলেন, তাহলে ব্যাপারটা হবে কি, আপনি আপনার বাচ্চাকে এভরি বেলাতেই আপনি একটা ব্যালেন্সড মিল প্রোভাইড করতে পারবেন। আপনার অনেকটাই চাপ কমে যাবে, তার যে নিউট্রিশনাল যে ব্যালেন্স এটা আছে কি নাই, এটার যে একটা চিন্তা, এটার অনেকটাই চাপ কমে যাবে। তো এই মেথডটা ফলো করার জন্য মেইনলি যেটা করা হয়, আপনাদের বাসায় বাচ্চাদের যে প্লেট আছে, ওপেন যে প্লেট গুলো থাকে, মানে নন ডিজাইন যে নর্মাল যে স্ট্যান্ডার্ড প্লেট থাকে, এটা যে মিডিয়াম সাইজ, এরকম একটা প্লেট নিতে পারেন। এন্ড এই প্লেট নেওয়ার পরে আপনি আহ, আন্দাজ করে নেবেন যে প্লেটের অর্ধেক 4 ভাগ, বা এটা যদি আপনি আন্দাজ করে নিতে পারেন, আপনার টার্গেট থাকবে ওই প্লেটের অর্ধেক ভাগটা আপনি সবজি এবং ফল দিয়ে ফুলফিল করবেন। বেশিরভাগ আমরা দিতে বলি সবজি, ফলের পোর্শনটা আমরা একটু কমই রাখতে বলি। তো সবজি জিনিসটা দিয়ে আপনি ফুলফিল করবেন প্লেটের পুরো অর্ধেক ভাগটা। বাকি যে অর্ধেক ভাগ থাকবে, সেই অর্ধেকের অর্ধেক ভাগে আপনি দিবেন হচ্ছে মাছ, মাংস বা ডিম। এবং ফার্দার যে ভাতটা বাকি থাকবে, এখানে আপনি আপনার স্ট্যাপল ফুডটা দিবেন, সেটা হতে পারে ভাত, সেটা হতে পারে রুটি। আপনি এভাবে যদি আপনার রান্নার যে মেনুটা এভাবে সেট করেন, যে আমি এটা রান্না করলে আমার প্লেটে এইভাবে এইভাবে জিনিসগুলো আসবে, সেই ক্ষেত্রে আপনি খুব নিশ্চিন্তে আপনার যে বাচ্চা আছে তাকে আপনি একটা ব্যালেন্স ডায়েট দিতে পারেন। এটা আপনি যদি স্ন্যাক্স এর ক্ষেত্রেও দেখেন, একইভাবে কাজ করবে।
আপনি যদি বিকালে তাকে যদি নুডলস দেন, যে হোল গ্রেইন নুডলস দেন, অনেকেই আমরা এটা দিয়ে থাকি, ইনস্ট্যান্ট নুডলস না দিয়ে হোল গ্রেইন বা সিদ্ধ করা যে নুডলস, এটা বেটার অপশন। ইনস্ট্যান্ট আমরা বাদ দিব অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে। তো আপনারা যখন বিকালে যখন নুডলস দিবেন, তখন আপনি এই প্লেটটাকে ইমাজিন করে নিয়ে যদি চিন্তা করতে পারেন যে হ্যাঁ, আমি এইটুকু নুডলস আমি দিলে এটা আমার 4 ভাগের 1 ভাগ হচ্ছে, সবজি এতগুলো মিক্স করলে আমার এটা পুরো অর্ধেক প্লেট চলে যাচ্ছে, আর চিংড়ি মাছ বা ডিম একটা দিলে এটা আমার বাকিটা কভার করছে। এটা যদি আপনি একটু মাথায় চিন্তা করে নেন, তাহলে আপনার স্ন্যাক্স টাইমের যে মেনুগুলো বা রেসিপিগুলো, সেগুলো আপনি একইভাবে রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া আমরা বাচ্চাদের জন্য অবশ্যই যেটা রেকমেন্ড করি, যে দৈনিক তাদের মিনিমাম 1 গ্লাস দুধ দেওয়ার জন্য। এখন এই ক্ষেত্রে যদি বাচ্চারা দুধ না খেতে চায়, তখন আপনাদের হলো করণীয় যে দুধের ওই 1 গ্লাস পরিমাণ দুধের তৈরি অন্য কোনো খাবার তাদেরকে দেওয়া। এটা আপনি বিভিন্ন কিছুই দিতে পারেন, পুডিং করে দিতে পারেন, বা সে যদি ক্ষীর খেতে চায় ক্ষীর দিতে পারেন। এটা আপনাকে একটু ক্রিয়েটিভলি চিন্তা করে আপনার বেবির সাথে বসে যে সে কোনটা প্রিফার করছে, এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। তবে আপনি যদি এটা দিতে পারেন, তার যে একটা ব্যালেন্স ডায়েট বা ব্যালেন্স যে একটা মিল, এটা আপনি মোটামুটি দৈনিক রেডি রাখতে পারবেন। এখানে আপনার আলাদাভাবে, যদি আপনার বাচ্চার কোনো স্পেসিফিক ডিজিজ না থাকে, সে যদি নর্মাল সুস্থ থাকে, সেই ক্ষেত্রে এইটুক জিনিস ফলো করলেই তাকে একটা প্রপার নিউট্রিশন দেওয়া পসিবল। তার যদি স্পেসিফিক নিড থাকে, সেই ক্ষেত্রে আমরা তখন এই জিনিসগুলো রিঅ্যারেঞ্জ করে দিতে বলি বা রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন হবে। তার আগে পর্যন্ত আপনি এটা ফলো করতে পারেন। এটা ফলো করে যদি আপনি দেখেন যে রেজাল্ট ভালো, দেন ইটস ফাইন। তারপরেও যদি আপনি দেখেন যে না, আপনি যে এক্সপেক্ট করছেন যে এই রেজাল্ট আমার আসছে না আমার বাচ্চার নিউট্রিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি জিনিসটা চেঞ্জ করার জন্য তখন আপনি প্রফেশনালদের কাছে গিয়ে জিনিসটা রিঅ্যারেঞ্জ করতে পারেন। যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে পানি। আমাদের সবারই অভ্যাস পানি একটু কম খাওয়া। আর আপনি এত কিছু পুষ্টি দিচ্ছেন বা এত খাবার দিচ্ছেন, ব্যালেন্স ভাবে দিচ্ছেন, আর শেষ পর্যন্ত যদি সে পানি কম খায়, তার কোনো নিউট্রিশনই আসলে নিউট্রিয়েন্টস বডিতে অ্যাবজর্ব হবে না, তারা কাজই করতে পারবে না। তো পানির দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পানির অভ্যাসটা বিল্ড আপ করার জন্য আপনার যেভাবে ক্রিয়েটিভিটি আপনাদের আছে, সেটা আপনাদের ইউজ করতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে মিনিমাম 1 লিটার পানি তারা যেন দৈনিক খায়। যা অনেকেরই পানির ইয়ে বেশি থাকে, তারা পরবর্তীতে খাবে। আপনার একটা টার্গেট থাকবে যে মিনিমাম 1 লিটার পানি আমার বাচ্চাটা নিচ্ছে, দেন তারপরে সে পানি খাক, সমস্যা নেই। আবার এটাও খেয়াল করবেন যে পানি খুব জরুরি তাই আমি খালি 3-4 লিটার পানি খাওয়াই দিই সারাদিন, এই কাজটাও না হয়। মিনিমাম 1 লিটার আপনি খাওয়াবেন, এরপরে আপনার বাচ্চার যে নিডস হবে, সেটা সে চেয়ে খাবে। আমরা স্ক্রিনে একটা একটা ডেমো আর কি স্যাম্পল দেখিয়েছি, যদি মানে আপনাদের খাবারের স্যাম্পলটা বোঝানোর জন্য মেইনলি। সেক্ষেত্রে আমরা যে বাচ্চাদের যে খাবার দিই দৈনিক, তো সেটাকে 5 ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন সকালে, বেশ সকালে আপনি 8টা-9টার দিকে, 8টার আগেও যদি ওঠে, তো সেই ক্ষেত্রে আপনি সকালের নাস্তা হিসেবে ইজি ভাবে দুধের সাথে ওটস এন্ড বাদাম দিয়ে দিতে পারেন। সাথে যদি প্রয়োজন হয় 1 চামচ মধু মিক্স করে দিতে পারেন। ওটসটা যেহেতু প্রিমেড করা যায়, আপনি 2 দিন বা 1 দিন আগে থেকে ওটা দুধে সোক করে আপনি এটা রেফ্রিজারেশনে রাখলেই আপনি সকালে এটা ইজিলি তাকে দিতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে আপনি তাকে এটা দিলেন, সেটা খেলো। দেন আপনি সকাল 10টা বা 11টার মধ্যে এই সময় তাকে আবার কিছু দিতে পারেন। সেটা হতে পারে দই, ফল, বা চিয়া পুডিং, কিংবা যে কোনো ধরনের ফিঙ্গার স্ন্যাক্স যেগুলো আপনার বাসায় রেডি করবেন, সেগুলো আপনারা কিছু দিতে পারেন। দুপুরের খাবার আমি যেভাবে প্রথমে বললাম যে প্লেটিং মেথডটা, সেই হিসাব করে আপনি রাইস, চিকেন, শাকসবজি এটা মিক্স করে দিলেন। সেম গোস ফর বিকালের নাস্তা, সেটাও আপনি জাস্ট ওভাবেই দিলেন। বা সকালে যদি আপনি ডিম দিয়ে থাকেন, তাহলে বিকালে দিবেন না, বিকালে যদি দিয়ে থাকেন তাহলে সকালে দিবেন। মোটামুটি একটা ডিম একটা বাচ্চার জন্য একদিনের জন্যই না। তারপরে যদি সে স্পোর্টস বা ইয়েতে পরবর্তীতে চলে যায়, তখন তার ডায়েট চেঞ্জ হবে। নর্মালি একটা স্ট্যান্ডার্ড বাচ্চার জন্য দিনে একটা করে আপনি ডিম দিতেই পারেন, আর এই ডিমটা রেগুলার দেওয়া যাবে। একদিন পর একদিন বা ডেইলি দিলে কোলেস্টেরল বেড়ে যাবে বা এরকম কোনো ধরনের ঝামেলা নেই। একটা করে ডিম একটা বাচ্চা রেগুলার খেতে পারবে, একদম মাসে 30 দিনই খেতে পারবে, কোনো সমস্যা নেই। রাতের খাবারে আপনারা সেম প্লেট মেথডটা ফলো করে রেডি করতে পারেন। আর এখানে যদি আমি বলি, যেমন ধরেন খিচুড়ি বা ওয়ান পট ডিশ যেগুলো, এগুলোর ক্ষেত্রে আপনারা যে
রেসিপির যে ইনগ্রিডিয়েন্টস, যে আপনি খিচুড়ি বানাতে যেমন চাল লাগছে, ডাল লাগছে, আপনি সবজি খিচুড়ি বানাচ্ছেন, সবজি লাগছে, আপনি যদি চান বাচ্চাদের জন্য একবার একটু মুরগি মিশিয়ে দিবেন, তো সেই ক্ষেত্রে এটাও যদি আপনি মানে খিচুড়িটা এভাবে বানাতে চান যে ওয়ান পট ডিশ হবে, সেই ক্ষেত্রে আপনি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নেবেন সেটা আপনি প্লেটিং মেথডটা ফলো করে নেবেন। চাল ডাল বা এটা ওই যে 1 ভাগ বা 4 ভাগ, এই যে ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা আপনি রান্নার আগেই যদি করে ফেলেন, তাহলে আপনার পরবর্তীতে প্লেটে ওটা আলাদা ভাবে সাজাতে হচ্ছে না। আপনি ডিরেক্ট, যেহেতু আপনি ইনগ্রিডিয়েন্টসই মিশিয়েছেন প্লেটিং মেথডে ওই হিসাবে, তো আপনি ইজিলি স্কুপ করে আপনি খাবারটা খাইয়ে দিতে পারবেন, সমস্যা হবে না। পরবর্তীতে আমরা যদি এখন আলোচনা করি যে বাচ্চাদের যে খুঁতখুঁতে স্বভাব থাকে, আসলে আদরের বাচ্চা যার যত বায়না তার সে ততটাই আসলে খুঁতখুঁতে, এটা আসলে অনেকেই সাফার করি আমরা বাচ্চাদের এই স্বভাবের জন্য, না খেতে চায় না ঘুমাতে চায়, খুবই ঝামেলাদায়ক। আর এটা আসলে আম, যদি আপনি মানে এটা ফাইট করতে চান, তো এটা ফাইট করার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার ধৈর্য। ধৈর্যের উপরে কোনো অস্ত্র নেই, এটা আপনার ধরতেই হবে। ছোট বাচ্চারা আপনি কত বুঝাবেন, তারা তো লজিক্যালি কথাবার্তা বুঝবে না। তো আপনাকে এটা ধৈর্য ধরেই তাদের সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে, এন্ড সেভাবেই আপনাকে বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে জিনিসগুলো খাওয়াতে হবে। আমার প্রিভিয়াস যে কলিগ উনি বলে গেছেন যে জোর করলে যে কি কি প্রবলেম হতে পারে সেই এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়েছেন, তাই আমি আর ওদিকে যাচ্ছি না। বাট আমি যদি বলি যে এই যে ধৈর্য জিনিসটা, এই ধৈর্য জিনিসটা আপনাদের রাখতে হবে and সেভাবে ইয়ে করতে হবে। আপনারা যেটা করতে পারেন, প্রিভিয়াস যে আমার কলিগ সেও বলেছে, আমি আবার বলছি যে আপনাদের যে রান্না বান্না বা খাবার দেওয়ার যে পদ্ধতি বা এই যে প্রিপারেশন গুলো, এই প্রিপারেশন গুলোতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের অ্যাড করার। যেমন খুব ছোটখাটো জিনিস, যে এই প্লেটটা তুমি টেবিলে নিয়ে চলো, এটা তোমার প্লেট। বা যখন বাচ্চারা একটু বড় হচ্ছে, 4-5 বছর হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের অ্যাবিলিটি থাকে যে চামচ দিয়ে কিছু উঠায় নেওয়ার। আপনি নিজে না উঠিয়ে দিয়ে আপনি তার সামনে বাটিটা দিয়ে বলেন তুমি কতটুকু খাবা, তুমি উঠিয়ে নাও, সেইভাবে উঠিয়ে নিল। এইভাবে যদি আপনি তাকে দিয়ে কিছুটা কাজ করান, তার ভিতরে দায়বদ্ধতা থাকবে। আপনি হয়তো সালাদ বানাচ্ছেন, টমেটোটা তাকে আপনি ধুয়ে দিতে বললেন, বা লেবুটা নিয়ে আসতে বললেন, বা একটা পানির বোতল নিয়ে দাঁড় করায় রাখলেন যে আমার হেল্প লাগবে, আমি টেবিল সেট করছি, তুমি আমাকে হেল্প করো। সে যখন এই ধরনের জিনিসে ইনভলভ হবে, তখন কিন্তু তার ওই যে, যেহেতু সে কাজ করেছে, তখন তার ওই খাবারের প্রতি একটা আকর্ষণ থাকবে। অনেকেই আমরা দেখেছি আমাদের গার্জিয়ানরা গার্ডেনিং করেন, তো গার্ডেনিং এ তাদের কিছু এই যে টমেটো বা সিজনাল যে কিছু থাকে, মরিচ হোক বা সামথিং হোক, এই ধরনের কিছু দু একটা ক্রপস তাদের জন্য করেন। তারাই সেটা দেখুক যে কিভাবে আসলে ফল হচ্ছে, বা আম, কিভাবে এটা হচ্ছে, বা এটা পেকে গেল, তো এটা পেকে নিয়ে যে আমি রান্নাঘরে সে সে তুলে দিল, আপনি কেটে দিলেন। এইভাবে করে তাদের একটু সাইকোলজিক্যাল ভাবে এন্ড ক্রিয়েটিভ ভাবে যদি আপনারা মেনটেন করেন, আশা করা যায় যে এই যে খুঁতখুঁতি ভাব যেটা, এটা আপনারা ছাড়া দিতে পারবেন ইনশাল্লাহ। বাচ্চারা তো আসলে যেভাবে আপনি তাকে ক্রিয়েটিভলি বুঝাবেন, তারা সেভাবেই আসলে বোঝে। লজিক জিনিসটা দিয়ে তো আসলে তাদের সাথে ওভাবে মানে কনভারসেশনে আসা যায় না, বা তারা বুঝতে চায় না। তারপরে যদি আমি আসি যে খাবার আকর্ষণীয় করে তোলার যে ব্যাপারটা, আপনারা আকৃতি বা হলো রং, এগুলো আপনারা দিতে পারেন। এখন আমি উপরেই বলে আসলাম যে রং দেওয়া যাবে না, আর্টিফিশিয়াল রং খারাপ। তো এখানে আমি আবার বলছি যে রং দিতে, এই রংটা আপনারা ন্যাচারালি দিতে পারেন। এখন এখন আমাদের এই যে অনলাইন শপ হয়ে বা ইন্টারনেট এসে এই ন্যাচারাল রং গুলো তো মানে আয়ত্ত করা খুবই ইজিয়ার। সিম্পলি কিছুদিন আগে পর্যন্ত বা এখনো আমাদের বাজারে বিট পাওয়া যায়। আপনি একটা বিট কিনে নিয়ে আপনার যে ওভেন আছে সেখানে একটু ড্রাই করে নেন, ব্লেন্ড করে রেখে দেন, গুঁড়ি করে রেখে দেন। বাচ্চা ডিম খেতে চাচ্ছে না, ডিমের একটা অমলেট বানাচ্ছেন, অল্প কিছু লাল যে পাউডার আছে আপনি ওটা মিক্স করে দেন, কালারটা পিঙ্ক হয়ে গেল। প্রবাবলি আপনার বাচ্চা পিঙ্ক জিনিসটা দেখে আকর্ষণ পেতেই পারে, সে হয়তো সেটা খেলো। হলুদ আছে, এই ধরনের অনেক কিছু কালার আপনারা মিক্স ম্যাচ করে বানাতে পারেন। দেন আপনারা যে রুটি বা পরোটা বানাচ্ছেন, সেটার ভিতরে সিম্পলি যদি আপনি পালং শাকটা পেস্ট করে দিয়ে দেন, রুটির কালারটা গ্রিন হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ গুলো, একটা কন্টিনিউয়াস একটা জিনিস আপনি দিচ্ছেন, বাট হঠাৎ করে একটা জিনিস চেঞ্জ আসছে, এই ধরনের চেঞ্জ করলে দেখা যাবে যে বাচ্চারা যে তাদের যে খুঁতখুঁতি ভাবটা, এটা থেকে একটু হলেও ওভারকাম করে আসবে। তাছাড়া মেইন আর একটা যে ব্যাপার, সেটা হলো বাচ্চাদের যে খাবারটা দিবেন, চেষ্টা করবেন সেটা মানে আপনাদের ফ্যামিলি ফুডের মধ্যেই হওয়ার, স্পেসিফিক খুবই আলাদা ভাবে তাদের খাবারটা দেওয়ার চেষ্টা করবেন না। যেহেতু আপনারা ফ্যামিলি ডিনারে বসবেন,
হ্যাঁ, তার খাবারটা আপনি যখন মুরগি রান্না করছেন, আপনি ঝাল দেওয়ার আগে, যেহেতু ধরে নিলাম সে ঝাল অতটা খেতে পারবে না, আপনারা অনেক ঝাল খান, তার ঝালটা দেওয়ার আগে 2 পিস আলু বা মুরগি আপনি তুলে রাখলেন, সেটা আলাদাভাবে করে তাকে দিলেন। বাট আপনারা যে খাবারটা খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, সেও যেন সেম জিনিসটা খায়। যেদিনকে খিচুড়ি রান্না করলেন, সেও যেন সেম জিনিসটাই আসলে খায়। আপনি যদি আলাদা আলাদা খাবার দেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে একটা অন্য ধরনের মনোভাব সৃষ্টি হবে and তাদের ভিতরে যে খুঁতখুঁতে ভাবটা, এটা আরো বেড়ে যাবে। চেষ্টা করবেন যে নিজেরা যেটা খাচ্ছেন সেই এক্সাম্পলটা দিয়ে তাদেরকেও দেওয়া। এই ক্ষেত্রে আহ এই ধরনের কিছু ট্রিক্স আপনারা যদি মেনটেন করেন, বাচ্চাদের আসলে যে খুঁতখুঁতে ভাবটা বা এটা রিকভার করা পসিবল। এখন আমরা আসি যে স্বাস্থ্যকর যে জীবনধারা, এটা অনুপ্রাণিত করা বা এটা কেন করা উচিত বা সামথিং। একটা সুস্থ লাইফ লিড করার জন্য একটা সুস্থ যে বডি, এটার যে কোনো বিকল্প নেই, এটা আসলে সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নেই। তো এই যে স্বাস্থ্য বা লাইফস্টাইলটা মেনটেন করা, এটা আপনি যত দ্রুত ছোট বাচ্চাদের শিখিয়ে দিবেন, তারা ততটাই নিতে পারবে। বড় হয়ে যাওয়ার পরে একটা অভ্যাস চেঞ্জ করা, এটা যতটা কঠিন, ততটাই ইজি আপনি ছোটবেলায় যদি তাদের অভ্যাসটা করিয়ে দেন। এন্ড এখানে আরো একটা মেজর ইস্যু কাজ করে, সেটা হলো আপনাদের নিজস্ব যে অভ্যাস। আপনি নিজেই যদি খুবই আনহেলদি খাবার খান আপনার বাচ্চাকে সামনে বসিয়ে রেখে, সেটা তো আপনার বাচ্চা তখন কিন্তু এটা চাবে না যে সে আনহেলদি বাদ দিয়ে হেলদি খাবারটা খাক। এই যে মেইনটেনেন্স গুলো, এই জিনিসগুলো একটু চেষ্টা করবেন মেইনটেন করার। এক্ষেত্রে হবে কি, যে আপনি যখন একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন, তখন সে সেটা ফলো করতে থাকবে। তো আপনি যদি খারাপ এক্সাম্পল আপনি সামনে ধরে রাখেন, সেই ক্ষেত্রে সে কিন্তু খারাপটাই পিক করবে and সেটাই সে মেনটেন করার চেষ্টা করবে। তো আপনি যতটা নিজের নিজের যে চেঞ্জটা আনবেন, নিজে হেলদি ফুড নিয়ে কথা বলবেন, নিজে হেলদি ফুড খাবেন এন্ড কেন খাওয়া উচিত বা কোন খাবার খেলে কি ধরনের কি হতে পারে, এই আলোচনাগুলো করবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা এই অভ্যাসটা গড়ে নিচ্ছে ছোটবেলা থেকেই। পানি খাওয়ার অভ্যাসটা তারা ছোটবেলা থেকেই করে নিচ্ছে, বা দুধ খাওয়ার অভ্যাসটা তারা ছোটবেলা থেকেই করে নিচ্ছে। তো এই যে কথাবার্তাগুলো, বা আপনি কেন দিচ্ছেন, যে আপনি একটা, ধরে নিলাম যে একটা ক্যারট বা গাজর, এটা আপনি দিচ্ছেন, আর আপনি যদি তাকে ইনফরমেশনটা প্রোভাইড করেন যে তোমার এই যে গাজর খেলে তোমার এখানে ভিটামিন এ আছে, এবং এটা তোমাকে চোখের যে দৃষ্টি এটা বাড়াতে হেল্প করবে। এই ধরনের যে ছোটখাটো ইনফরমেশন আছে, এটা আরো ইজিয়ার ভাবে, আমি যেভাবে বললাম তেমন না, আপনি আপনার বাচ্চার সাথে যেভাবে কথা বলেন, সেই ভাষায় আপনি আরো ইজিয়ার করে তাদেরকে এই যে নিউট্রিশনের যে বা খাদ্যের যে ইনফরমেশন গুলো, এগুলো তাদের জানিয়ে রাখবেন। এটা জানিয়ে রাখলে হবে কি, যে তারা ওই জিনিসটা মেন্টালি ডেভেলপ করে নেবে। এটা তাদের বড় বয়সে আলাদাভাবে শিখে পড়ে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে না, তারা ছোটবেলা থেকে এই জিনিসটা ডেভেলপ করে নিতে পারবে। তারপরে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি এখন অনেক জায়গায় দেখা যায় যে প্যারেন্টসরা যারা জিমে যান, তারা বাচ্চাদের নিয়ে যান। এটা ভালো, ভালো অভ্যাস। এইটা খুবই ভালো অভ্যাস, কারণ আমরা যে বর্তমানে যে সোসাইটিতে থাকি, এখানে কিন্তু বাচ্চাদের বাইরে যে খেলাধুলা হ্যান ত্যান এগুলো করার আসলে সুযোগ খুবই কম। তারা যে লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, এটার খুবই সুযোগ কম। তো সেই ক্ষেত্রে আপনি যতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার বাসায় বসে করানো যায়, এই জিনিসগুলোতে খেয়াল করবেন। বাসায় বসে কিছু এক্সারসাইজ করুক, বা একটা সার্টেন টাইমে আপনি তাকে একটু টাইম করে নিয়ে বাইরে যেয়ে হেঁটে আসেন, কোনো একটা পার্কে যেয়ে হেঁটে আসেন। এরকম কিছু কিছু সুযোগ খুঁজে নেন যেখানে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়বে। এটা আপনার একটা যে ভালো স্বাস্থ্যের যে একটা লাইফস্টাইল সে মেনটেন করবে, তার জন্য খুবই প্রয়োজন। সেম গোস ফর ঘুম। ঘুমের উপরে ওষুধ কিছু নেই। আপনি যে এত নিউট্রিশন খাচ্ছেন এটা অ্যাবজর্ব হওয়ার জন্য বা এটা মেটাবলাইজ হওয়ার জন্য, ঘুমটা অতীব প্রয়োজন। এটার একটা টাইম করে দেন, যে আজকে আজকে সন্ধ্যায় ঘুমালাম, রাতে উঠে জেগে থাকলাম, কালকে রাতে জাগলাম, পরশুদিন সকালে ঘুমালাম। এই কাজগুলো না করে তাদেরকে মোটামুটি একটা ঘুমের যে স্কেডিউল, এটার ভিতরে নিয়ে আসেন। যে মোটামুটি এইটা 10টার মধ্যে বা 8টার পরে বা 9টার মধ্যে থেকে তুমি ঘুমায় যাবা, ঘুমের প্রিপারেশন নিতে থাকো, তোমার ঘুমায় যেতে হবে। এই মেন্টালিটিটা ক্রিয়েট করে নেন। এগুলো মোটামুটি যদি আপনারা মেনটেন করেন, আশা করা যায় যে বাচ্চারা ছোটবেলা থেকেই একটা ভালো লাইফস্টাইল নিয়ে বড় হবে।
আমরা মোটামুটি সেমিনারের একদমই শেষের দিকেই চলে এসেছি। এখন আমি যেটা বা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মিথ ডিবাঙ্কিং। আমাদের বাংলাদেশে প্রচুর আসলে কুসংস্কার বলি বা ভুল ধারণা বলি এগুলো আছে। অনেকে অনেক কিছু মানি, অনেকে অনেক কিছু মানি না। তো আমরা আজকে এই ধরনের কিছু টপিকের উপরে কথা বলবো যে দেখি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কতদূর কে আমরা কতটুকু জানি। আজকে এখানে আপনাদের একটা ছোটখাটো টেস্ট হয়ে যায়। আমাদের যে প্যারেন্টিং যে একটু ভুল ধারণা থাকে সেটা যদি আমি বলি, অনেকেরই ধারণা থাকে অল্প বয়সে মাছ বা গোশ, বিশেষ করে মাংসটা বাচ্চাদের দেওয়া যাবে না। তো এটা না দেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার বাচ্চা যখন 6 মাস হয়ে যাচ্ছে তখন তার ডাইজেস্টিভ সিস্টেম আস্তে আস্তে এই ধরনের খাবার একসেপ্ট করার জন্য রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি 6 মাসে পড়ে গেছে সাথে সাথে একটা রোস্ট রান্না করে দিয়ে দিলেন, ইটস নট লাইক দ্যাট। প্রথমে হাফ বয়েল দেন, মানে ফুল বয়েল দেন, তারপর এভাবে করতে করতে মশলা টশলা ছাড়া দেন। এভাবে আস্তে আস্তে আপনি আপনার যে ফ্যামিলির যে ফুড এটার সাথে তাকে ইন্ট্রোডিউস করান। 3 বছর 4 বছর বয়সে তারা আমরা যে খাবারটা খাই এটা এভরিথিংই খেতে পারবে। হ্যাঁ, আমরা যদি আপনাদের বাসায় যদি আহ ধরে নিলাম গোশত অনেক শক্ত খায়, আপনারা তাদের জন্য আরো 10 মিনিট জিনিসটা চুলায় রেখে একটু নরম করে দিলেন, দ্যাটস অল। এটাতেই ইনাফ, তারা গোশ মাছ এই বয়সে এভরিথিং খেতে পারবে। তারপরে অনেকে আমরা বলে থাকি যে খালি পেটে দুধ খাওয়ানো ভালো, এটা ভুল। এটা যারা করে থাকেন এটা না করা ভালো। খালি পেটে দুধ খাওয়ালে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। আম, এটা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা তা না, এটা বড়দের ক্ষেত্রেও খালি পেটে দুধটা আসলে খাওয়া উচিত না, সবার ডাইজেস্টিভ সিস্টেম নিতে পারে না। হ্যাঁ, অনেকেই খালি পেটে দুধ খাচ্ছে, অনেকেরই অনেক কোনো প্রবলেম হচ্ছে না, তাই বলে যে সবারই কোনো প্রবলেম হবে না ব্যাপারটা তা না। দুধটা আসলে সবচেয়ে ভালো ঠান্ডা খাওয়া, মানে রুম টেম্পারেচারে খাওয়া। আর যদি এটাই রুম টেম্পারেচারে, বাচ্চাদের জন্য রুম টেম্পারেচারটাই আমরা প্রিফার করি, রুম টেম্পারেচারেই খাওয়াবেন। গরম খাওয়াবেন না, কারণ গরম খাওয়ালে আবারও অ্যাসিডিটির একটা ঝুঁকি থাকে। রুম টেম্পারেচারে খাওয়াবেন। অ্যান্ড একদম ভাত খাওয়ার পরেই দুধ খেতে হবে এরকম না, বাট একদম খালি পেটেও দুধ খাওয়ার দরকার নাই। লাইক আপনার বাচ্চা 6-7 ঘন্টা না খাওয়া আছে, আপনি ডিরেক্ট দুধ খাওয়াই দিচ্ছেন, এটা না করে কিছু একটা খাক, তারপরে আপনি দুধটা দেন। বা আগে খেয়েছে, 2-1 ঘন্টা আগে খেয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, তারপর আপনি দুধটা দেন। একদম খালি পেটে দুধটা না খাওয়ানোই ভালো। সবার যে ব্যাপারটা রিয়াক্ট করবে তেমন না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা করতে পারে। ছোটবেলা থেকে দেখা যাবে যে তার অ্যাসিডিটির একটা প্রবলেম হয়ে যেতে পারে। তারপরে অনেকে মনে করেন বাচ্চাদের শুধু ভাত আর ডাল খাওয়ানোই যথেষ্ট। এটা আমরা বিশেষ করে উইনিং পিরিয়ডেও দেখি, and এই জিনিসটা উইনিং পিরিয়ডটা যে কবে চলে যায় আমাদের, এটা আমরা মারা খেয়াল করতে পারি না। তো ওই ডাল আর ভাতই খাওয়া যায়। ডাল আর ভাত যদি আমি উপাদান হিসাবে ভাগ করি, ভাতটা টোটালটাই কার্বোহাইড্রেট, আর ডালে দেখা যাচ্ছে প্রোটিন, এন্ড প্রোটিনের সাথে আমি ধরে নিলাম কিছু সামান্য অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। এ বাদে আপনার যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা প্রেজেন্টেশনের প্রথম দিকে যেগুলো আলোচনা করেছি সেগুলো সবগুলোই কিন্তু আপনার এখানে মিসিং থাকছে। শুধু কার্বোহাইড্রেট আর শুধু ওইটুক প্রোটিন, তাও হলো প্ল্যান্ট বেসড প্রোটিন। প্রোটিন নর্মালি আমরা যে এনিমেল বেসড প্রোটিন থাকে এটার কোয়ালিটি ভালো প্ল্যান্ট বেসের থেকে। তো জাস্ট ওই অল্প কিছু প্রোটিন আর হলো কার্বোহাইড্রেট, এটা দিয়ে একটা বাচ্চার নিউট্রিশন কোনোভাবেই তাকে হেলদি লাইফ অ্যাক্সেস করার জন্য যথেষ্ট না। যথেষ্ট তো নাই, বরং এটা তার জন্য ক্ষতিকর। তো এই দিকটা খেয়াল রাখবেন। তাদের যে খাবারের যে ডাইভার্সিটিটা এটা বজায় রাখা খুবই জরুরি। সবজি ফল এভরিথিং এই জিনিসটা আমাদের ডায়েটে তাদের ইনক্লুড করে দিতে হবে। তারপরে শুধু মিষ্টি খাওয়ানো ভালো, অনেকেই আমরা ছোটবেলায় শুনেছি যে টক খেলে ব্রেন কমে যাবে আর মিষ্টি খেলে ব্রেন ভালো হবে। এরকম কোনো কিছু আসলে ঠিক না। টক টকের মতন খাওয়া যাবে, তেঁতুল তেঁতুলের মতন খাওয়া যাবে, মিষ্টি মিষ্টির মতন খাওয়া যাবে। দুটো দু ধরনের কাজ। অ্যান্ড কোনো জিনিসই মাত্রা অতিরিক্ত ভালো না। মিষ্টি অবশ্যই ছোট মানুষ তারা মিষ্টি খাক, তাদের তো আহ মিষ্টি হজম হওয়ার সমস্ত কিছুই তাদের বডিতে আছে, কিন্তু কোনোভাবেই এটা মাত্রার অতিরিক্ত দেওয়া যাবে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তরকারিটা একটু নোনতা লাগতেছে, একটু মিষ্টি দিয়ে দিই। আমি যদি আমার বাসায়ও বলি এই কাজ সব সময় করা হয়। এই ধরনের কাজ অ্যাভয়েড করেন। আর তাছাড়া যখন আপনারা বাচ্চারা খুবই ছোট, বিশেষ করে তাদের যখন ওয়েডিং পিরিয়ড স্টার্ট হয়, তখন তাদের লবণ চিনি ঝাল মরিচ এই ধরনের সেন্স একটু কম থাকে।
আপনারা যখন বাচ্চাটা যখন বড় হতে থাকে তখন এই সেন্সটা ডেভেলপ করে। তো আপনি যখন সেন্সটা ডেভেলপ করতে থাকবে প্রি স্কুলিং টাইমে, তখন আপনি জিনিসগুলোতে আস্তে আস্তে এক্সপোজ করবেন। একসাথে এক গাদা মিষ্টি খাওয়ায় তাকে হ্যাবিচুয়েট করে দিবেন না। অল্প অল্প মিষ্টি খেয়ে খেয়ে তারপরে সে তার ব্যালেন্সে আনুক যে তার কোন লেভেলের মিষ্টিটা পছন্দ। আপনারা প্রাইমারি লেভেলে লবণ বা মিষ্টি এটা কম দিয়েই আপনাদের খাবারটা দিবেন। সে যদি খেতে না চায় তখন আস্তে আস্তে বাড়াবেন। আমরা যে অ্যাডাল্ট বয়সে যে পরিমাণে চিনি বা মিষ্টি দিয়ে একটা খাবার খেতে পছন্দ করি, সেটা থেকে তাদের খাবারটা যখন আপনি আলাদাভাবে মেক করবেন, কমায় দিয়ে মেক করবেন। সেটা যদি আনএক্সেপ্টেবল হয়, সেই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে কতটুকু প্রয়োজন সেভাবে অ্যাড করবেন। তারপরে আর একটা যে কনসেপ্ট থাকে সেটা হলো ওজন কম হলে খাবারের পরিমাণ বাড়াতে হবে। এখন আমরা যখন অ্যাজ এ নিউট্রিশনিস্ট কথা বলি, তখন আমরা একটা কথা অনেক সময় বলে থাকি যে কিছুটা আন্ডার নিউট্রিশন ওভার নিউট্রিশনের থেকে ভালো। অতি পুষ্টিটা অপুষ্টির থেকে বেশি ক্ষতিকারক। আপনার যে ওয়েট, আপনার প্রত্যেকটা বা হাইট অ্যান্ড বয়স এইসব অনুযায়ী একটা ইয়ে থাকে, ওয়েটের একটা স্ট্যান্ডার্ড মান থাকে। তো আমরা ধরে নিই যে যদি স্ট্যান্ডার্ড মানে কিছুটা কম আছে, তাও আমরা বলি যে হ্যাঁ সে হেলদি। তার যে কমপ্লিকেশনস বা ডিজিজ কমপ্লিকেশনস গুলো থাকবে সেটা অনেক বেড়ে যাবে, যে তার যে ওয়েটটা থাকা দরকার স্ট্যান্ডার্ড তার থেকে যদি বেশি হয়। তো আপনারা এই যে ওজন কম হলেই জোরে 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 খাওয়াই দিলাম, এটার দরকার নেই। একটু ওয়েট যদি কমও থাকে, আপনারা আস্তে আস্তে ডায়েট, যেটা ব্যালেন্সড একটা ডায়েট আপনি মেনটেন করছেন, এটা মেনটেন করতে থাকেন। সে যদি সিক না হয়, সেই ক্ষেত্রে তাকে জোর করে খাইয়ে ওজন বাড়ানোর দরকার নেই। ওজন বাড়িয়ে দিলেই আপনি সেটা কমাতে পারবেন না, এবং তার যে কমপ্লিকেশন এটা এটা কমাতে কমাতে তখন আপনার বাকি কোনো নিউট্রিশন আর কাজ করবে না বডিতে। তো ওয়েট নিয়ে এই যে এই ধরনের কাজ আমরা না করাই ভালো। এবার আমি যদি ডিরেক্ট পুষ্টিগত কিছু মিট দি বাং করি, সেই ক্ষেত্রে প্রথমে বলা যায় যে অনেকে ইয়ে করি যে দুধে ক্যালসিয়ামের সবচেয়ে বেটার সোর্স। বাট দুধের পরিবর্তে অনেকে, যাদের দুধে অনেকেই থাকে দুধ খেতেই চাবে না, আপনি কোনোভাবেই খাওয়াতে পারবেন না, সেই ক্ষেত্রে পালং শাক বা এই ধরনের যে শাকসবজি আছে সবুজ, এরা কিন্তু ক্যালসিয়াম প্রোভাইড করতে পারে। সিম্পল আপনার যে ডিম, সেটাও ক্যালসিয়াম নিয়ে করে। তো দুধ না খেলে পিটায় ধরে আমি দুধ খাওয়ালাম, এটার দরকার নেই। প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো অল্টারনেট থাকেই। আপনি কার্বোহাইড্রেটের অল্টারনেট পাচ্ছেন, তো আলটিমেটলি ক্যালসিয়ামের অল্টারনেট আছে। তাছাড়া চিনি খেলে শিশু অতিরিক্ত চঞ্চল হয়। চিনি এখন খাইয়ে দিবেন এখনই যে শিশু অতিরিক্ত চঞ্চল হয়ে যাবে, ব্যাপারটা তা না। তবে আপনি যদি একটা কন্টিনিউয়াস প্রসেসে তাকে প্রসেসড চিনি খাওয়াতে থাকেন, সেই ক্ষেত্রে তার এডিএইচডি যদি থেকে থাকে, সেটা ট্রিগার্ড হওয়া বা হাইপার অ্যাক্টিভিটি শো করা, এগুলো হতে পারে। এই চিনির সাথে চঞ্চল হওয়ার ডিরেক্ট সম্পর্ক না থাকলেও ইনডিরেক্ট সম্পর্ক আছে, এগুলো একটু খেয়াল রাখা উচিত। একইভাবে চিনি খেলে সবসময় শক্তি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের, বিশেষ করে অনেকে, আমরা যদি সিম্পল টার্মে বলি, আমরা বলি যে সুগার হ্রাস হচ্ছে, মানে আমি মিষ্টি কিছু খেয়েছি এই কারণে বাচ্চা লাফালাফি করছে। এটা এটা ইনস্ট্যান্ট, যে চিনি তো ডিরেক্ট গ্লুকোজ, ইনস্ট্যান্ট একটা কিক দিল তাই সে কিছুক্ষণ লাফালাফি করছে, এটা অনেকে আমরা মনে করি। ব্যাপারটা একদম ভুলও না, আবার খুব একটা ঠিকও না। সুগার আসার আরো একটা কারণ হতে পারে সিম্পল ডোপামিন। বাচ্চাদের যখন ডোপামিন ডোপামিন একটা হরমোন, যখন সিম্পলি বাচ্চারা খুব খুশি থাকে বা আমরা এতটা যখন খুশি থাকি, এই হরমোনটা আমাদের ব্রেন, এই হরমোনটা আসলে নিঃসৃত হয় ব্রেন থেকে। তো এটার একটা কন্টিনিউয়াস হরণের জন্য বাচ্চারা ওরকম লাফালাফি করে। তো শুধুমাত্র চিনি খেয়েছে বলেই বাচ্চা লাফালাফি করতেছে, ব্যাপারটা তা না। বাচ্চাদের যে বয়স, মানে অল্প বয়সে বাচ্চারা, এদের যে ডোপামিন যে কন্ট্রোল, মানে আমরা অ্যাডাল্ট মানুষ হিসেবে যে সাথে সাথে হাসি পেলেও কন্ট্রোল করে নিলাম, এই অ্যাবিলিটিটা ওরা তখনও আসলে অতটা আয়ত্তে এনে পারে না। এই কারণে তারা দেখা যায় ওরকম লাফালাফি করে। বাট আমরা অনেকেই জাস্ট দোষ দিয়ে দিই চিনি খেয়েছে বা চকলেট খেয়েছে এই কারণে লাফালাফি করছে। আমি আবারও বলছি, চিনির সাথে চঞ্চলতা বা এই যে লাফালাফি করা, এনার্জেটিক হয়ে যায়, এটা ডিরেক্ট সম্পর্ক না থাকলেও কিছুটা ইনডিরেক্ট সম্পর্ক আছে। তারপরে আমরা যদি কথা বলি যে কাঁঠাল খেলে শরীর গরম হয়ে যায়, কোনো কিছুই যদি আপনি পরিমাণ মতন খান, সেই ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। কাঁঠাল খেলে অনেক অ্যাডাল্টেরও দেখা যায় যে শরীর গরম হয়। এটা অনেকে দেখা যায় অ্যাসিডিটি বা বেদ বা
অন্যান্য ডিফারেন্ট প্রবলেমের কারণে আপনার শরীর গরম হতে পারে। কাঁঠালের জন্যই হচ্ছে এটা, যদি আপনি করেন, বাট সেটা পরিমাণ আপনি ছাড়িয়ে ফেলেছেন। আপনার যদি 1 পিস বা 2 পিস খাওয়া উচিত ছিল, আপনি সেটা 6-7 বা তার বেশি খেয়ে ফেলেছেন। এই কারণে কাঁঠাল থেকে আপনার শরীর গরম হতে পারে। কলা খেলে সঙ্গে সঙ্গে অনেক শক্তি পাওয়া যায়, এটা চিনির মতন অবস্থা। কলা অবভিয়াসলি একটা ভালো ফল, এর ম্যাগনেসিয়াম এন্ড অন্যান্য অনেক নিউট্রিয়েন্টস আছে। বাচ্চাদের রেগুলার একটা করে কলা খাওয়াতে পারেন, এখানেও সমস্যা নেই। বাট কলা খাওয়ার সাথে সাথে আমার বাচ্চা দৌড় দিবে, এরকম ধারণা রাখার কোনো দরকার নেই। খাবার না খেলে তুমি বড় হতে পারবা না, বা এই ধরনের যে কনসেপ্টটা, এটা আমরা নর্মালি বাচ্চাদের খাওয়ানোর সময় বলি। আহ ঠিক আছে, এটা বলে আপনার বাচ্চাকে যদি খাওয়াতে হয় আপনি খাওয়ান, তবে এই ইনফরমেশনের সাথে আপনি যে মেজর একটা ফ্যাক্ট, সেটা একটু অ্যাড করে দিবেন, যে সঠিক খাবার কোন খাবারটা আসলে তার জন্য সঠিক। চিপস খেলে বড় হয়ে যাবে না, এই জিনিসটাও তাকে বোঝাতে হবে, যে কোন খাবার খেলে সে বড় হবে। এই জিনিসটা ছোটবেলা থেকে অল্প অল্প করে যদি আপনারা বুঝাতে থাকেন, তাহলে আহ তাদের এই জিনিসটা আসলে মেন্টালি তারা নিয়ে নিবে। তারপরে যদি আসি, অনেকে করে থাকি যে জুস খেলেই সব ভিটামিন পাওয়া যায়। ফল, আস্ত একটা ফল, সম্পূর্ণ একটা ফল, ওই একই ফলের জুসের থেকে বেশি উপকারী। আপনি যখন একটা আস্ত ফল কেটে আপনি চাবিয়ে খাচ্ছেন, ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, এভরিথিং আপনার বডিতে যাচ্ছে। বাট আমি যখন ওটাকে ক্রাশ করছি, ক্রাশ করে ফিল্টার যদি করে ফেলি, ফিল্টার করা মানে কোনো ধরনের ডায়েটারি, মেজর যে ডায়েটারি ফাইবার বা থাকছে, এটা আমার বাদ পড়ে যাচ্ছে, দেন নিউট্রিয়েন্ট হ্যাম্পার হচ্ছে। তো জুসের থেকে ফল খাওয়া বেটার। আর সেই জুস তো অবশ্যই প্রসেস না, আমি যদি জুসের আপনি খেতেও চান, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাদের বাসায় যে জুস গুলো করে খাওয়ান সেটা বেটার। তারপরে আমরা অনেকেই দেখা যায় যে কমলা বা মালটা এটার জুস খাওয়াই দিই, বা বেদানার জাস্ট জুস খাইয়ে দিই। তো এটা যদি আপনারা গোটা ফলটা খাওয়ান, সেটা আসলে বেশি পুষ্টি দেবে, তাতে ডায়েটারি ফাইবার বা অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লস হবে না। ডিম মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। সুষম খাদ্যটাই আমি প্রথম থেকেই বলছি, ব্যালেন্স ডায়েটটা জরুরি। শুধু ডিম খাইয়ে ব্রেন ভালো করা পসিবল না। আপনাকে যদি তার একটা বেটার মানসিক শক্তি বা মেন্টাল স্ট্যাবিলিটি দিতে হয়, আপনাকে সব ধরনের নিউট্রিয়েন্টস এর কম্বিনেশন দিতে হবে। ম্যাম, আমি কি একটা কোশ্চেন করতে পারি? কোশ্চেনের পর্ব মনে হয় শেষে, আমার প্রায় শেষ। কোশ্চেনের পর্বটা হচ্ছে আমাদের শেষের দিকে আছে, অনুগ্রহ করে আমাদের সাথেই থাকবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি আপু, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। তারপরে আমরা অনেকে এটা বলে থাকি যে গাজর খেলে রাতের বেলা ভালো দেখা যায়। গাজর খেলে রাতের বেলা ভালো দেখা যায় থেকে, এই ধরনের কথা বলার থেকে বেটার হয় আপনি যদি বলেন যে ভিটামিন এ আপনার দৃষ্টিশক্তি ভালো করে। এখন ভিটামিন এ শুধু গাজরে না, যে কোনো কমলা ফ্রুটসেই পাওয়া যাবে। আমাদের একটা খুব লোকাল ফল আছে, যে বন্য কাঁঠাল বলা হয়। এটা আমাদের দেশে সর্বোচ্চ ভিটামিন এ কন্টেন্ট করে। এটার রং অরেঞ্জ। তো সেই ক্ষেত্রে আপনারা, আনিকা আপু, প্রবাবলি কারো মাইক অন হয়ে গেছে, কথা রিপিট আসছে। থ্যাংক ইউ। কাইন্ডলি সবাই একটু মিউট করবেন। জি আপু। তারপরে আমরা অনেকে মনে করি যে মধু সব ধরনের অসুখের প্রতিকার। মধু খুবই ভালো একটা জিনিস, কিন্তু সেটাও মিষ্টি, সেটা ফ্রুক্টোজ দিয়ে তৈরি। আমাদের অনেকের ধারণা আছে ডায়াবেটিস রোগীদের মধু খাওয়ালে তাদের সুগার বাড়ে না বা গ্লুকোজ বাড়ে না। এটা না বাড়ার কোনো কারণ নেই। একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, দুটোই কিন্তু আপনাদের সুগার বৃদ্ধি করবে। তো সবকিছুই পরিমাণ মতো। চোখ ভালো রাখতে শুধু মাছ খাওয়াই যথেষ্ট। ব্যালেন্স ডায়েট সবকিছুর জন্য প্রয়োজন, সেটা আপনার চোখ হোক, হার্ট হোক, লিভার হোক, কিডনি হোক। প্রত্যেকটা খাবারের যে নিউট্রিয়েন্টস, তাদের কিছু কিছু কাজ কোনো কোনো অর্গানে কম্বাইন্ড ভাবেই হয়। সিঙ্গেল একটা খাবার দিয়ে আপনি কোনো একটা অর্গানকে সম্পূর্ণ ভালো রাখতে পারবেন না। তারপরে আসি, তেতো খাবার খেলে শরীরে সব টক্সিন বের হয়ে যায়। তেতো খাবারের সাথে শরীরে টক্সিন বের হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুক সাইন্টিফিক্যালি, এটা আমি অ্যাটলিস্ট জানি না, কারণ আমি যদি আমার জ্ঞান দিয়ে বলি, এটার সাথে কোনো সাইন্টিফিক্যালি রিলেশন নেই।
আমাদের লিভার বা কিডনি এরা মূলত কাজ করে আমাদের যে বডির টক্সিনস আছে ব্লাড বা ইয়ে থেকে, এরা এটা বের করে ফেলে। এটা আপনি তেতো খান, মিষ্টি খান, ঝাল খান, টক খান, এটা ফারাক করবে না, তারা তাদের কাজ করবে। অতিরিক্ত পানি পান করলেই কিডনি সুস্থ থাকবে, এটা ভুল। আপনার পানি 1 লিটার খাওয়া উচিত। আপনি যদি 3 লিটার খাওয়া শুরু করেন রেগুলার বেসিসে, আপনার কিডনি ফেল করে যাবে। কিডনির একটা ধারণ ক্ষমতা আছে, তার বেশি তাকে ইয়ে করা মানে ডিস্টার্ব করার দরকার নেই। আপনার বাচ্চার মিনিমাম 1 লিটার পানি খাওয়া প্রয়োজন, আপনি তাকে 1 লিটার পানি খাওয়াবেন। দেন তার যদি পিপাসা পায়, তখন সে এক্সট্রা যতটুকু, যখন তার পিপাসা পাচ্ছে তখন সেই জিনিসটা খেয়ে নিবে। সেটা 1.5 লিটার হোক বা 2 লিটার হোক, এক একজনের পানি খাওয়ার চাহিদাটা ডিফারেন্ট। তো একটানা 3-4 লিটার পানি রেগুলার বেসিসে খেলে এটা কিডনি নষ্ট করে দিতে পারে। রাতে দই খেলে ঠান্ডা লেগে যায়, এটা আসলে ঠিক আবার ঠিক না। অনেকের দেখা যায় যে একটু ঠান্ডা বা অ্যাজমাটিক প্রবলেম থাকে, আর দই যেহেতু জিনিসটা একটু ঠান্ডা ঠান্ডা খাবার, বা এটা বডিতে গেলে বডি টেম্পারেচারের সাথে রিয়াক্ট করে ওটা ঠান্ডা করে, তো আলটিমেটলি অনেকের রাতে দই খেলে ঠান্ডা লাগতে পারে, বাট অনেকেরই দেখা যাবে যে এটা লাগছে না। এটা এক একজনের শরীরের উপর ডিপেন্ড করবে। অনেকেরই দেখা যায় যে চাইল্ডহুড ডায়াবেটিস বা এই ধরনের হয়ে যায় বাচ্চাদের। তো সেই ক্ষেত্রে আপনারা, ডাক্তাররা একদমই নিষেধ করে দেয়। মেইনলি চাইল্ডহুড ডায়াবেটিসের ক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা যে আপনি যে ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন সে যেভাবে বলছে সেভাবেই করতে হবে। সে যদি বলে আপনার বাচ্চাকে আপনি দিনে মেবি একটা মিষ্টি খাওয়াতে পারবেন, তাহলে ওই একটা মিষ্টি আপনি তাকে খাওয়াতে পারবেন, সেটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর সে যদি নিষেধ করে দেয় যে না, আপনার বাচ্চার বর্তমান যে সুগারের অবস্থা, টানা 1 সপ্তাহ চিনির একটা দানাও যাবে না, সেক্ষেত্রে আপনাকে সেটাই করতে হবে। ডায়াবেটিস যখন রোগটা হয়ে যাচ্ছে তখন যার হচ্ছে তার বডির উপর ডিপেন্ড করেই হলো প্রেসক্রিপশন বা খাবারের যে তালিকা এগুলো দেওয়া হয়। এটা স্ট্যান্ডার্ডাইজড না। এক একজনের রোগ বা এক একজনের যে নিউট্রিয়েন্টস নিড, এটা কোনোভাবেই স্ট্যান্ডার্ডাইজড নেই। আমরা একটা বয়স বা এভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, মেনটেন করার পরে যদি আমাদের প্রবলেম হয়, দ্যাট মিনস আমরা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছি সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। তখন আমাদের অবভিয়াসলি সেটা চেঞ্জ করে নিতে হবে। তখন আমাদের প্রফেশনালদের কাছে যে জিনিসটা কিভাবে কি করতে হবে তাদের কাছ থেকে ক্লিয়ার আউট হয়ে সেভাবে মেনটেন করতে হবে। মোটামুটি আমরা সেমিনারের শেষের দিকে, অ্যাটলিস্ট প্রেজেন্টেশনের শেষের দিকে, সেমিনার আরো কিছুক্ষণ বাদ আছে। তো আমরা যদি যে প্রেজেন্টেশনটা হলো এর যদি একটা সারসংক্ষেপ টানি, সেই ক্ষেত্রে আপনারা যেটা বলা যায় যে শিশুদের স্বাস্থ্য বৃদ্ধি ও সুস্থতার জন্য যে নিউট্রিশন, এটা একদমই মাস্ট। আপনি যদি ছোটবেলা থেকে নিউট্রিশনটা প্রপার না দেন, যত বড় হতে থাকবে সে ততটাই সিক হতে থাকবে। হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে দেখা যাবে না, আপনি আপাত দৃষ্টিতে দেখে মনে করবেন সে ভালোই আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে টিনেজ বা মেয়েরা বা ছেলেরা, এরা এমনি দেখতে খুবই ভালো অ্যান্ড হেলদি, বাট একটা রোজা রাখতে পারছে না, মাথা ঘুরে পড়ছে। বা স্কুলের যে শুরুতে যে অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে প্রায় দেখা যায় গরমকালে ছেলেরা বা মেয়েরা মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। তাদের দেখে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে তারা আসলে ভিতর থেকে অসুস্থ। এন্ড এই যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তার মেজর কারণ যে তারা আসলেই ভিতর থেকে অসুস্থ, আর এটার কারণ তাদের বডিতে প্রপার নিউট্রিয়েন্টস নেই। শুধু শুকায় গেলাম সেই ক্ষেত্রেই যে আমার নিউট্রিয়েন্টস এর অভাব পড়েছে ব্যাপারটা তা না, আপনি ইনাফ হেলদি মোটা অবস্থায় আপনার বডিতে মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস এর অভাব থাকতে পারে। আর আমাদের যে লাইফস্টাইল, বাচ্চাদের যে লাইফস্টাইল যে গড়ে তোলা, এটার জন্য অভিভাবকদের যে গুরুত্ব, এর কোনো পরিসীমা নেই। আপনারা যতটা ভালোভাবে আপনার এই ছোটবেলায় বাচ্চাদেরকে গড়ে তুলবেন, তারা ততটা ভালোভাবেই লাইফ লিড করতে পারবেন। আর এই যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা শিশুদের জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য দিতে হবে এন্ড ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভ হওয়ার যথেষ্ট সময় আছে, চিন্তা ভাবনা করে কিছুটা ক্রিয়েটিভ হয়ে আপনার বাচ্চার সাথে কিভাবে ডিল করা যায়, এটা যদি আপনি ঠিকঠাক করে নিতে পারেন, আশা করা যায় যে তারা একটা বেটার লাইফস্টাইল লিড করতে পারবে। আমি এখানেই শেষ করছি আজকে। থ্যাংক ইউ। আনিকা আপু, আপনি যদি কোশ্চেন স্টার্ট করতে চান করতে পারেন।
জি জি, ধন্যবাদ নিউট্রিশনিস্ট সাইমা ফারিহা আপুকে এবং নিউট্রিশনিস্ট সুমাইয়া হাসান আপুকে। আচ্ছা, আমি প্যারেন্টসদের অনুরোধ করছি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কাইন্ডলি আমাদের নিউট্রিশনিস্ট আপুর কাছে করতে পারেন। আপু, আমাদের চ্যাট বক্সে অলরেডি দুটো কোয়েশ্চেন এসেছে। উম, হ্যাঁ, আমি চ্যাট বক্সের কোশ্চেন দুটো দেখতে পাচ্ছি। আমি যদি অ্যান্সার দিই সেক্ষেত্রে একজন লিখেছেন যে বাচ্চার খাবার চার্টটি কাউন্সিলর হাসান। প্রতিদিন প্রতিটা পুষ্টিকর খাবার রাখতে হবে কিনা। এটার ব্যাখ্যাটা মনে হয় আমি প্রেজেন্টেশনের সময় দিয়েছি। যে ব্যালেন্স ডায়েটের যে একটা প্লেটিং মেথড দেখালাম, আপনি যদি ওভাবে ট্রাই করেন, সে আপনার বাচ্চা একটা রেগুলার ব্যালেন্স ডায়েট পেয়ে যাবে। আর আপনি যদি একদমই পার্সোনালাইজড ডায়েট চার্ট চান, সেটা তখন আপনার বাচ্চার ইনফরমেশন নিয়ে বা পার্সোনালাইজড ভাবে ওটা করতে হয়, ওটা ডিফারেন্ট। বাট তার যদি কোনো মানে প্রবলেম না থাকে যে আপনার বাচ্চা অনেক আনহেলদি অবস্থায় আছে, যে তার অনেক ওয়েট বেশি বা অনেক ওয়েট কম, এটা যদি না হয়, আপনি যে ব্যালেন্স ডায়েটের নর্মাল যে প্রসেস এটা যদি ফলো করেন, তাহলে সে ইনাফ নিউট্রিশন পাবে এন্ড সুস্থ থাকবে আশা করা যায়। নেক্সট যে কোশ্চেনটা দেখছি সেটা হচ্ছে বাচ্চাকে সারাদিনের মধ্যে কয়টা কলা দেওয়া যাবে। আমার বাচ্চা কলা পছন্দ করে, তাকে 3-4টা কলা দিলে সমস্যা হবে কিনা। আসলে এই জিনিসটা ডিপেন্ড করে বাচ্চার ওভারঅল ওয়েট বা তার এখন কারেন্ট কি ডায়েট সিস্টেম বা ডায়েট চার্ট, এটার উপর। সিম্পলি আমি যদি বলি, স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে 1 থেকে 2টা কলা দেওয়া। 3-4টা কলা দিলে আসলে এখন হয়তো বা কোনো প্রবলেম হবে না, বাট জিনিসটা আসলে ব্যালেন্স ডায়েটের বহির্ভূত। তো সুগার বিল্ড আপ বা অন্য ধরনের মানে যেহেতু কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, তো ওভার নিউট্রিশনের যে কনসেপ্ট আমি বললাম, এ ধরনের প্রবলেম হয়তো বা ইন ফিউচার হতে পারে। বাট 1টা 2টো কলা থাকলে বা তার ওভারঅল ডায়েট বা ওভারঅল ওয়েট যদি ডিফারেন্ট থাকে এবং সেই ওয়েটের কারণে যদি তার 3-4টা কলা প্রয়োজন পড়ে তার বডিতে, তাহলে সেক্ষেত্রে দেওয়া যায়। বাট স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে 1 থেকে 2টো কলা দেওয়ার দিন। জি জি আপু, ধন্যবাদ। আর হচ্ছে এমডি ইমন একটা কোয়েশ্চেন করতে চেয়েছিল। এমডি ইমন, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্স হ্যান্ড রেজ করেছেন, উনি সম্ভবত কিছু বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার একটা কোশ্চেন ছিল আর কি, জানার দরকার ছিল। আমার যে বেবি আছে, মানে ছেলে বেবি, সে বয়স 5 বছর। আমি তাকে রেগুলার বেসে দিনে 2টা করে আর কি হাঁসের ডিম খাওয়াই, সকালে এবং রাতে, এইভাবে আর কি। তো এটা কি ভালো দিক, বা এটা আসলে উচিত কি না, এই জিনিসটা আর কি জানার ছিল। ধন্যবাদ ভাইয়া আপনার কোশ্চেনের জন্য। এখন প্রধান কোশ্চেন দাঁড়ায়, আপনি 2টা করে ডিম খাওয়াচ্ছেন, তার যদি ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম না হয়, এটা আপনি দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিছু মেজর ফ্যাক্টর দাঁড়ায়, যেমন তার ওয়েট কত, তার যে এজ আছে সেই অনুযায়ী সে ওভার নিউট্রিশন হয়ে গেছে কিনা, বা এই জিনিসগুলো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2টা ডিম দেওয়া ক্ষতিকর হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার একটা ডিম দেওয়া প্রয়োজন। যেহেতু আপনার বাচ্চা, আমার যতদূর মনে হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই হয়তো সে 2টা ডিম খাচ্ছেন, যেহেতু আপনি প্রবলেম ফেস করেননি, তার ডাইজেস্টিভ সিস্টেম নিতে পারছে। অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা হাঁসের ডিমটা অ্যাভয়েড করতে বলি, যেমন যাদের হাঁপানি থাকে বা বংশগত যাদের হাঁপানি থাকে, তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, হাঁসের ডিমটা অনেকের ক্ষেত্রে হাঁপানি বা এই ধরনের রোগ কিছুটা হলে ট্রিগার করে, বা অনেকের আহ হাঁসের ডিমে হলো অ্যালার্জি থাকতে পারে। যেহেতু আপনার বেবি খাচ্ছে, প্রবলেম হচ্ছে না, আপনি দিতে পারেন। তবে একটার বদলে যেহেতু আপনি 2টো দিচ্ছেন, আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তার ওয়েট গেইন করে যাচ্ছে কিনা। মানে তার যে ওয়েটটা থাকা প্রয়োজন তার থেকে যদি বেশি হয়ে যায়, তখন আপনি ডিম বাদেও আরো কি কি খাবার দিচ্ছেন এই জিনিসগুলো আপনি মেজার করবেন। তারপরে আবার 2টো করে ডিম দিবেন। যদি তার ওয়েট ব্যালেন্স থাকে, যে না, তার এভরিথিং হেলথ ইজ ফাইন, দেন আপনি 2টো দিতে পারেন। থ্যাংক ইউ আপু। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি করবেন। আমরা সেমিনারের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি।
আসসালামু আলাইকুম আপু। জি, জি, আমি রোকাইয়া আসলে মিতু হ্যান্ড রেজ করেছে। জি আমি প্রথম দিকে আর কি সেমিনারটায় অংশগ্রহণ করতে পারিনি। আপনাদের এটা কি রেকর্ড থাকবে নাকি? জি জি আপু, একদমই রেকর্ডেড। আমরা গ্রুপে দিয়ে দিব এটা, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আপু। রোকাইয়া মিতু হ্যান্ড রেজ করেছে। আপু কি কিছু বলতে চাচ্ছেন? জি ম্যাম, বলতে চাচ্ছিলাম, আমার একটু প্রশ্ন ছিল ম্যামের কাছে। জি জি করুন, আপু শুনছে। আসসালামু আলাইকুম ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম আমার বেবির বয়স হচ্ছে 11 মাস। আর বেবি হচ্ছে উম, মিষ্টি জাতীয় কোনো খাবারই খাইতে পারে না, যদি মুখে দেয় বমি করে। সেক্ষেত্রে তো কোনো ফল টল মানে দিতে পারতেছি না, পুষ্টির ঘাটতি হচ্ছে না? থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এখন মিষ্টি জাতীয় খাবার বলতে আপনি কি লাইক আমাদের বাজারে যে মিষ্টি পাওয়া যায়, আপনি কি এ ধরনের কিছু ট্রাই করছেন? ম্যাম আমি ওকে ধরেন মিষ্টি আঙ্গুর ফল, তারপরে মিষ্টি জাতীয় যত ফল আছে ট্রাই করতেছি। ও মানে মিষ্টি কোনো খাবারই খেতে পারতেছে না। আম, সেক্ষেত্রে যেহেতু বয়স কেবল 11 মাস, আহ, তার তার জন্য আমরা আরো কিছু ওয়েট করতে পারি, কিছু ইয়ার। এন্ড তার আহ, যেই এখন তার যে ডায়েট ইয়াটা সেটা আমরা কন্টিনিউ করতে পারি। পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা যেহেতু এখনো ছোট, অনেক ইনফ্যান্ট কাইন্ডা, তো পরবর্তীতে সে যখন বড় হবে তার ডিফারেন্ট চাহিদা বাড়বে, পুষ্টির চাহিদা বলি বা খাবারের চাহিদা, তখন আপনি ট্রাই করে দেখতে পারেন। এখন আমার কাছে মনে হয় তার যে কারেন্ট ডায়েটটা চলতেছে এটা চললেই হবে, ওটাতে প্রবলেম হবে না। বাট আপনি যদি ফল আহ, দিতেই চান তাহলে টক জাতীয় যে ফলগুলো সেগুলো অল্প করে ট্রাই করতে পারেন, খুব বেশি টক না আবার, বাট মানে খুব বেশি মিষ্টিও না, এ ধরনের কিছু ট্রাই করতে পারেন। যেমন আহ, আমি যদি একটা এক্সাম্পল দিই, আহ, খেজুর, যেগুলো খেজুর নর্মালি অনেক মিষ্টি হয়, তো খেজুর বাদ দিয়ে আপনারা আহ বেদানা বা আমি যদি বলি কমলা, এ ধরনের কিছু ট্রাই করে দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় এখানে আপনি যদি কিছুদিন ওয়েট করেন বা কিছু বছর, তাহলে আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আর ফল বাদে আপনি অন্যান্য ধরনের সবজিও ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। আপু, আমাদের চ্যাট বক্সে আরো একটা কোশ্চেন ছিল। আচ্ছা, একটা আপু লিখেছেন যে তার বাচ্চা পানি খেতে পছন্দ করে, সে আসলে একবারে 2 বা 3 গ্লাস পানি খেয়ে ফেলে, তার বয়স 4 বছর। এখন 2 বা 3 গ্লাস বলতে কি আপু, যে আমরা যে স্ট্যান্ডার্ড গ্লাস ধরি 200 ml বা 250 ml এটার পানি খেয়ে ফেলে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার বেবি একসাথে প্রায় 1 লিটার পানি খেয়ে ফেলে? এটা মনে হয় না, বাট যদি সে পানি খায়, সে খাক, তার বডিতে চাহিদা হচ্ছে বলেই কিন্তু সে পানি খাচ্ছে। তাকে আপনি পানি খাওয়া অফ করে দেওয়ার দরকার নেই। তবে আমার মনে হয় না যে সে একবারে 800 ml বা 1 লিটারের কাছাকাছি পানি খায়। তো সে, তার যদি ছোট গ্লাসে সে পানি খেয়ে থাকে 1-2 গ্লাস, সেটা আপনি খেতে দেন, এখানে সমস্যা নেই। তার বডিতে যদি ওই পরিমাণে চাহিদা না থাকে, সে অতটা পানি খেতে পারতো না। জি আপু, ধন্যবাদ। আহ আপু কাইন্ডলি চ্যাট বক্সটা চেক করবেন, আরো একটা কোয়েশ্চেন এসেছে। আপু লিখেছেন যে তার বোনের 3 মাস প্রেগনেন্সির সময় চলছে, কিন্তু তার প্রতি রাতে জ্বর আসে, এই বিষয়ে করণীয় কি জানালে উপকার হতাম। এখন একজন প্রেগনেন্ট যিনি, তার সম্পর্কে আমি এভাবে টোটালি কিছু না জেনে কোনো কিছু আহ, বলতে পারি না, যেহেতু সে একটা মানে ফিজিক্যাল স্টেটে আছেন। আপনারা কাইন্ডলি আশেপাশে যদি মানে ডক্টর থাকে বা শিশু কেন্দ্রিক যে হসপিটাল গুলো বা ক্লিনিক আছে, যেমন সূর্যের হাসি ক্লিনিক বা মাতৃ সদন বা এই ধরনের, আপনারা প্রাইমারিলি সেখানে যে একটু কথা বলে দেখেন। জি আপু, ধন্যবাদ। আমরা আর কারো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না সম্ভবত। আপু আর আমার কারো একটা কোয়েশ্চেন? কোশ্চেন ছিল।
জি জি জি, করুন, আপু আছেন আমাদের মাঝে। আমার হচ্ছে ভাগনার 3 বছর বয়স, কিন্তু ওর গ্রোথটা আসলে খুবই কম। ও একদমই মানে খাবার খেতে চায় না। হ্যাঁ, তো যদি হচ্ছে একটু অয়েল টাইপের খাবার, মানে অয়েল টাইপের বলতে হচ্ছে যদি একটু বিরিয়ানি বা পোলাও এই টাইপের খাবার যদি দেওয়া হয়, সেক্ষেত্রে সে সামান্য একটু মুখে নেয়। এমনি আদার্স মানে ভাত যদি দেওয়া হয় বা অন্য খাবার যদি দেওয়া হয়, সে খুব বেশি খায় না। তো মানে সেক্ষেত্রে কি করা যায়, বা কিভাবে কি করলে সে একটু খাবার খাবে, বা তার গ্রোথটা কিভাবে বাড়ানো যায়, যদি জানাতেন একটু উপকার হতো। আহ, যেটা আমি আজকের সেমিনারে বললাম যে এ ধরনের প্রবলেম হতে পারে এবং এই প্রবলেম গুলো হওয়াটা খুবই স্বাভাবিক। তার একটা মেজর রিজন হচ্ছে আমরা বাচ্চাদেরকে অনেক প্রসেসড ফুড বা চকলেট চিপস এগুলো অনেক বেশি দিয়ে থাকি। তো এগুলো যত বেশি খাবে তত বেশি তার আহ চাহিদা, পুষ্টির চাহিদা যেটা বা খাবারের ইচ্ছা যেটা সেটা চলে যাবে, কারণ তার মুখের ভেতরে অলরেডি আহ কিছু স্কার হয়ে যাবে ওই শক্ত ফুড গুলো খাওয়ার জন্য। তো আপনারা বিভিন্ন ধরনের মানে প্রতি সপ্তাহে সেম খাবার না দিয়ে তাকে বিভিন্ন ধরনের খাবার দিতে পারেন, বা তার যে ধরনের সবজি খেতে পছন্দ সেটা দিতে পারেন। তারপরে তাকে খাবার প্রসিডিউরের যে প্রসেসটা সেখানে ইনভলভ করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যেহেতু বাচ্চা টোটালি খাচ্ছে না, তেল জাতীয় খাবারটা সে বেশি প্রিফার করতেছে, তো আপনাদের একটু খেয়াল করা উচিত যে আহ ইয়াটা কি বলে চিপস বা চকলেট যেগুলো এগুলো যেন একটু অ্যাভয়েড করে। আর বিরিয়ানি যেহেতু খেতে চায়, তো আমরা ভেজিটেবল দিয়ে আমরা বিরিয়ানি বানিয়ে দিতে পারি বা খিচুড়ি বানিয়ে দিতে পারি, সেটা ট্রাই করে দেখতে পারেন। বাট আপনাদের বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, লাইক কালারফুল খাবার দেওয়া। আজকে আমরা সেমিনারে একটা হিউজ টাইম যেগুলো নিয়ে কথা বললাম, যে কালারফুল খাবার দেওয়া বা একটা সার্টেন টাইমলাইন ঠিক করে দেওয়া যে দুপুর একটার সময় তাকে খাবার দিতে হবে বা খাবার তাকে দেয়া হবে, এর আগে পরে দেয়া হবে না, এ ধরনের একটা টাইমলাইন ক্রিয়েট করে দেওয়া। তারপরে প্লেটে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন সিজনাল ফ্রুট এগুলো দেওয়া, এগুলো ট্রাই করতে পারেন। বাট অবশ্যই আপনাদের দেখতে হবে যে বাচ্চা বাইরের খাবার বেশি কনজিউম করছে কিনা। বাইরের খাবার যদি বেশি খায় তাহলে এই ধরনের প্রবলেম হওয়াটা খুবই স্বাভাবিক। ধন্যবাদ। উম, আপু আমাদের অ্যাডভাইজার স্যারের একটা কোয়েশ্চেন ছিল যে বাচ্চাদের ফুড নিউট্রিশন ঠিক হচ্ছে কিনা সেটা কি কি ডেভেলপমেন্ট দেখে বোঝা যাবে, যদি কাইন্ডলি একটু জানাতেন। মেইনলি তাদের যে অ্যাক্টিভিটি, বাচ্চারা সচরাচর খুব চঞ্চল যদি না ধরি বা খুব চুপচাপ না ধরি, নর্মাল যে একটা স্টেট, এটা তারা মেনটেন করছে, তারা মনোযোগ দিচ্ছে। আপনি কোনো একটা কাজ দিলে সেটাতে সে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছে, এগুলো সাইন হতে পারে। দেন সে কথাবার্তা বা তার যে কিউরিসিটি, বাচ্চাদের যদি আন্ডার নিউট্রিশন বা ওভার নিউট্রিশনের প্রবলেম হয়, তাদের প্রথমত একটা সিমটম দেখা যায় যে তাদের যে কিউরিসিটি এটা কমে যেতে থাকে। এটা বাচ্চা মানেই তাদের ইনাফ কিউরিসিটি থাকবে, এভরিথিং এ কোশ্চেন করবে, এভরিথিং জানতে চাবে। এই ধরনের জিনিস আপনারা সাইকোলজিক্যাল ভাবে যেটা, এটা আপনারা দেখতে পারেন। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো বাচ্চাদের ওয়েট হাইট এজ অনুযায়ী এটা স্ট্যান্ডার্ডাইজড আছে। এটা যদি আপনারা বাসায় একটু ওয়েট মেপে দেখেন বা হাইটটা রেগুলারলি ওই পর্যন্ত বাড়ছে কিনা, এটা যদি আপনারা দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে নিউট্রিশন হি বা শি ইজ ফাইন। দেন যে আরো যদি দেখি আমরা যে মানে হিডেন হাঙ্গারের যে ব্যাপারটা, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে যেটা হয়, যে কোনো জাস্ট সিজনটা চেঞ্জ হতে পারলো না, আপনার বাচ্চা সিক, জাস্ট একদিন ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দিলেন, বাচ্চা সিক। এই ধরনের যদি আপনি দেখেন যে প্রায় সে অসুস্থ থাকছে, প্রায় তার এই ধরনের কোনো না কোনো ইনফেকশিয়াস ডিজিজ হচ্ছে, বা খুব ইজিলি সে এক্সস্টেড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে তার কিছুটা হলেও নিউট্রিয়েন্টের ঘাটতি আছে। জি আপু, ধন্যবাদ আপনাকে। আপু আমরা হচ্ছে চ্যাট বক্সটা একটু ফলো করব, আমাদের আরো দুটো কোশ্চেন এসেছে, আমরা হচ্ছে এই কোশ্চেন গুলো নিয়ে সেমিনারটা এন্ড করব, কেমন? ওকে। কৌসারা হাসান আপু, আই মিন লিখেছেন যে আপু বাচ্চাদের সাপ্লিমেন্ট নিয়ে কিছু বলবেন প্লিজ। আমি আসলে শুনেছি তাদের সাপ্লিমেন্ট জরুরি। আপনার বাচ্চা যদি ব্যালেন্স ডায়েট থাকে,
সে যদি এভরি নিউট্রিয়েন্টস পায় তাহলে কেন তার সাপ্লিমেন্ট জরুরি? তার সাপ্লিমেন্ট তখনই প্রয়োজন হবে যে তার একটা সিভিয়ার কোনো নিউট্রিয়েন্টের অভাব আছে, হয় তার প্রোটিন মালনিউট্রিশন আছে বা কার্বোহাইড্রেট মালনিউট্রিশন আছে, বা সে অ্যানামিক হয়ে গেছে, তার বডিতে টোটালি হিমোগ্লোবিনের অভাব দেখা যাচ্ছে, ও টোটালি ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে না। এই ধরনের যদি মেজর প্রবলেম দেখা যায় সেই ক্ষেত্রেই বাচ্চাদের সাপ্লিমেন্ট দেওয়া হয়। এ বাদে আপনি যদি রেগুলার খাবার মেনটেন করেন সেই ক্ষেত্রে বাচ্চাদের সাপ্লিমেন্ট দরকার নেই। আর বাচ্চাদের সাপ্লিমেন্ট এটা আপনি নিজের মতন করে দিতে পারবেন না। আপনাদের যদি বাচ্চাদের সাপ্লিমেন্ট দিতে হয় তাদের প্রপার ব্লাড টেস্ট অ্যান্ড এভরি টেস্ট করে দেন তার যদি প্রয়োজন হয় সেভাবে দিতে হবে। আমাদের অনেকেরই আসলে সাপ্লিমেন্ট নিয়ে খুবই একটা ইজি ধারণা, এটার অভাব হলো এটা খেয়ে ফেললাম, এই মাথা ঘুরাচ্ছে, এটা গিয়ে আয়রন ট্যাবলেট খেয়ে ফেললাম। ব্যাপারটা তেমন না। সাপ্লিমেন্ট জিনিসটা কিন্তু কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা ওভার কনজিউমের ক্ষেত্রে কিন্তু আপনার টক্সিক যে ইফেক্ট এটা দেখা যায়। সিম্পলি আজকে প্রেজেন্টেশনে ক্যালসিয়ামের যে টক্সিক ইফেক্ট এটা আমার কালিগ ব্যাখ্যা দিয়েছে। তো এরকম অনেক কিছু আছে, অনেক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে। আমি যদি অ্যাডাল্টেরটাও ধরি, অনেক অ্যাডাল্টের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে যেটা তারা প্রেসক্রাইব, এন্ড এমন কিছু সাপ্লিমেন্ট আছে যেটা আপনি যদি কনজিউম করেন ওই স্পেসিফিক ওই সাপ্লিমেন্টটা ওই ব্র্যান্ডের, আপনি আধা ঘন্টা চেয়ারে বসতে পারবেন না। দ্যাট মিনস আপনি ওটা ইনটেক করার পরে আধা ঘন্টা কোনোভাবেই রেস্টিং পজিশনে থাকতে পারবেন না, আপনার অন ফুট থাকতে হবে। দেন এমন সাপ্লিমেন্ট আছে যে আপনি ওটা খাওয়ার পরে মিনিমাম 10 মিনিট আপনার রোদে গিয়ে দাঁড়ায় থাকার নিয়ম আছে। এই ধরনেরও কাহিনী আছে যেগুলো বেসিক্যালি অ্যাডাল্টদের। তো কেন আপনি আপনার বেবিকে ওইটুক বয়সে যখন তার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট দিবেন? আপনি যদি বাচ্চাদের সাপ্লিমেন্ট মানে গ্রোথের কারণে সাপ্লিমেন্ট দিতে চান সেটা আপনি ন্যাচারাল সাপ্লিমেন্ট দিবেন। যেমন আপনি নাটস গুঁড়া করে রাখবেন একদিকে, 4-5 ধরনের নাটস গুঁড়া করে রাখবেন। আপনি বাচ্চাকে দই খাওয়াচ্ছেন বা সেরিলাক খাওয়াচ্ছেন বা ভাত খাওয়াচ্ছেন, 1 চামচ নাটস দিয়ে দিলেন, গুড়ি নাটস দিয়ে দিলেন, এটা খাবারের সাথে মিক্সড হয়ে গেল। সেখান থেকে সে ওমেগা ফ্যাটি অ্যাসিড হোক বা ডিফারেন্ট যে নিউট্রিয়েন্টস হলো এই ধরনের জিনিসগুলো সে পেয়ে গেল। ন্যাচারাল ভাবে আপনি তাকে সাপ্লিমেন্ট দিতে পারেন। তার যদি স্পেসিফিক কোনো কমপ্লিকেশনস না থাকে, ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া বাচ্চাদের সাপ্লিমেন্ট খাওয়ানোর কোনো প্রয়োজন বা উচিতও না। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আছে যে আমার বাচ্চা প্রচুর চিপস বা চকলেট খেতে পছন্দ করে, এটা কিভাবে কমানো যায়, এটা নিয়ে পরামর্শ দিলে ভালো হয়। আচ্ছা, আহ প্রচুর চিপস বা চকলেট খেতে যেহেতু পছন্দ করে, দ্যাট মিনস তাকে সেই পরিমাণে চিপস বা চকলেট দেওয়া হয়েছে, তো আলটিমেটলি তার আহ, পুষ্টিকর খাবার যেগুলো সেগুলো বা ন্যাচারাল ফুড যেগুলো তার প্রতি অ্যাট্রাকশন কম, সেটা বোঝা যাচ্ছে। যদি এরকম হয় যে লাইক চিপস বা চকলেট ছাড়া আপনার বাচ্চা কিছু খেতেই যাচ্ছে না, তো একদম বাদ দিয়ে যদি আমরা মানে সাথে সাথে সুষম খাবার বা পুষ্টিকর খাবার, ফল বা সবজি এগুলোতে ট্রান্সফার হয়ে যায়, এটাতে আসলে বাচ্চাদের স্যুট করতে একটু টাইম লাগবে। বেটার হয় আপনি পরিমাণটা কমিয়ে দিন। সাপোজ আপনার বাচ্চা যদি দিনে 4টা চিপস খায়, 4 প্যাকেট চিপস খায়, বা 5টা চকলেট খায়, পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে আনুন। 2টো দিন, বা একটা দিন, এভাবে করে আস্তে আস্তে পরিমাণটা কমিয়ে এনে বাইরের যে খাবার মানে ঘরের যে খাবারগুলো, যেই আপনারা আপনাদের জন্য যেগুলো রান্না করছেন, যেগুলো বাচ্চাদের জন্য পুষ্টিকর, ফল বা সবজি, এগুলোর পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দিন। তাহলে জিনিসটা আমার কাছে মনে হয় কন্ট্রোলেবল হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হলো বাচ্চাদের চকলেট খেতে পছন্দ করে বা চকলেটের ক্রেভিংস যেটা, সেটা আপনি অন্যান্য ফ্রুট দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারেন। যেমন এখন খুবই কমন একটা প্র্যাকটিস আছে যে বাচ্চারা যদি চকলেট খেতে চায় তখন তাদেরকে খেজুর দেওয়া হয়, কারণ খেজুর অ্যাজ এ চকলেট হিসেবে কাজ করে। খেজুরের মধ্যে কোনো নাটস বা এই জাতীয় কিছু দিয়ে ওটাকে অ্যাজ এ চকলেট হিসেবে প্রেজেন্ট করা হয়, তখন বাচ্চারা ওটাকে চকলেট মনে করে খায়। তো এ ধরনের কিছু রেসিপি বা এ ধরনের কিছু ট্রিক্স এন্ড টিপস এগুলো দেখে আপনারা জিনিসটা করতে পারেন। বাট আমার অ্যাডভাইস হবে যে আহ, সাথে সাথে বাচ্চারা যেই ফ্রিকোয়েন্সিতে খাচ্ছে চিপস বা চকলেট, এটা যেন সাথে সাথে বন্ধ করে দেওয়া না হয়, তাহলে বাচ্চাদের আসলে আপনি যে অল্টারনেট খাবার দেবেন সেটাতে স্যুট করতে প্রবলেম হবে। আপনারা ধীরে ধীরে পরিমাণটা কমিয়ে আনুন, পরিমাণ কমিয়ে আনুন। আর অন্যদিকে আপনাদের ঘরে যে খাবারটা বা সুষম যে খাবারটা
বা যেটা বললাম যে চকলেটের পরিবর্তে খেজুর দেওয়া, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। নেক্সট কোশ্চেন আছে, আপু লিখেছেন 3 মাসের বাচ্চাকে খেজুর দিয়েছি, সেটা খেয়েছে অল্প, এতে কি বাচ্চার সমস্যা হবে কিনা? আপনি যদি খেজুর দেয়া কন্টিনিউ করেন তাহলে অবশ্যই সমস্যা হবে, বাট আগে একদিন খেয়ে ফেলেছে এটার জন্য 3 মাস পরে কোনো সমস্যা হবে কিনা? এটা হবে না। যে সমস্যা তার হওয়ার কথা আপনি খাওয়ানোর সাথে সাথে হয়ে গেছে বা হয়ে যাওয়ার কথা। তবে 6 মাসের আগে খেজুর বা এই ধরনের কোনো খাবার না দেওয়া উচিত। এটার কারণ হলো 6 মাস আগে পর্যন্ত তাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে তারা এই ধরনের খাবার ব্রেকডাউন করার জন্য রেডি হয় না। এই কারণেই কিন্তু 6 মাস পর্যন্ত ওয়েট করতে বলা হয়। তো আপনি যদি তাকে রেগুলার বেসিসে খেজুর দিয়ে থাকেন এটা অফ করে দেন। আর যদি একবার ভুল করে দিয়ে দিয়ে থাকেন তাহলে আল্লাহ রহমতে যদি সিভিয়ার কোনো সেই সময় ডায়রিয়া বা কিছু না হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার পরবর্তীতে আশা করা যাচ্ছে আপনি যদি ফার্দার না দেন তাহলে আর সমস্যা হবে না। ডানো দুধ বা গুঁড়া দুধ, আম, এটার ভিতরে কিন্তু আমরা যারা সিনিয়ররা যদি আপনারা খেয়ে দেখে থাকেন খেলেই টের পাবেন এটার ভিতরে কিন্তু চিনি আছে। আপনার 4 বছরের বাচ্চা 3 মাস, আচ্ছা, শুধু এই দুধ খায় এইটা যদি আপনি কন্টিনিউ করেন আপনার বাচ্চা খুব দ্রুত মানে ওভার নিউট্রিশন বা আন্ডার নিউট্রিশনের মধ্যে পড়ে যাবে। এটা আপনার কন্ট্রোলে আনতে হবে, তাকে নর্মাল ফুড দিতে হবে। সে যেহেতু ফিডারে খেয়ে অভ্যস্ত, আপনি এমন ফুড প্রিপেয়ার করেন যেটা সে ফিডারেই খেতে পারবে। 3 বার দুধ খাচ্ছে, একবার আপনি তাকে যে ছোটবেলায় অনেক বাচ্চাদের ফিশ ফল বা এই ধরনের যে খাবার দেওয়া হয় সেটা আপনি ফিডারে করে দেন। ওটসটাকে ব্লেন্ড করে ফিডারে দিয়ে দেন, দুধের সাথে মিশিয়ে দেন। আস্তে আস্তে করে অভ্যাসটা চেঞ্জ করেন। এভাবে যদি চলতে থাকে, উনি যদি আর কিছু না মানে বাচ্চা যদি আর কিছু না খায় আর এটাই কন্টিনিউ করে, সেক্ষেত্রে বাচ্চার অপুষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই এই ধরনের যে প্রসেসড দুধগুলো থাকে, ডানো বা গুঁড়া দুধ যেটাই বলি না কেন, অনেক সময় এগুলোর মধ্যে হরমোনাল ওষুধ দেওয়া থাকে বা কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো ডিরেক্ট বাচ্চাদের হরমোনাল ব্যালেন্সটা ঠিক করতে বা ব্যালেন্সটাকে প্রবলেম করে দেয়। অ্যান্ড এটার ফলশ্রুতিতে দেখা যায় বাচ্চাদের আর্লি পিউবার্টি শুরু হয়ে যায় বা এ ধরনের ফিজিক্যাল অনেক প্রবলেম হতে পারে। তো সানা ফারিহা যেটা বললেন এটা যতদূর সম্ভব অ্যাভয়েড করা বেটার। জি আপু, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা সেমিনারের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাডভাইজার আরিফ স্যার, লিন্ডা আপু, নিউট্রিশনিস্ট সোমাইয়া হাসান এবং নিউট্রিশনিস্ট সাইমা ফারিহা আপুকে আমাদের মাঝে এত সুন্দর একটা সেমিনার উপহার দেওয়ার জন্য। আমরা আরো কৃতজ্ঞতা জানাচ্ছি সকল প্যারেন্টসদের আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। ভেরি সুন আমাদের প্রি স্কুলিং কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। এখানে শিশুদের বিভিন্ন কোর্স করানোর পাশাপাশি প্যারেন্টসদেরও স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স করানো হবে। এছাড়াও আপনারা আমাদের নিউট্রিশনিস্ট এবং সাইকিয়াট্রিস্টের সাথে আপনার শিশুর বিভিন্ন সমস্যার জন্য কনসালটেশনের সুযোগ পাচ্ছেন। আজকের মতন আমাদের সেমিনারটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লুমার্স একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।